গল্পের নাম খোলা জানালা দক্ষিণে। কলমে ফাবিহা বুশরা নিমু। গল্পের অষ্টম অংশ। অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে চার দেওয়ালের আবদ্ধ কক্ষ। কক্ষের মধ্যে জীর্ণশীর্ণ দেহটা নিয়ে মিরাজুলের সামনে শুয়ে আছে আরিয়ান। মিরাজুল গম্ভীর দৃষ্টি মেলে আরিয়ানের দিকে দৃষ্টিপাত করে আছে। মনের একাংশে প্রতিশোধের আগুন দাউদাউ করে জ্বলছে। মেহবিন আরিয়ান আর রহমানের নামে নারী নির্যাতনের মামলা করেছে। সে খবর কর্ণকুহরে আসতেই পালিয়েছে সে। শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। তবুও প্রতিশোধের নেশা মস্তিষ্ককে নাড়া দিচ্ছে। রহমানের হাত ভেঙে গিয়েছে। সে পুলিশ হেফাজতে আছে। মিরাজুল নিজেই আরিয়ানকে পালাতে সাহায্য করেছে। পালালেন কেন? মিরাজুলের কথায় জ্বলে উঠল আরিয়ান। কর্ণ দিয়ে উত্তপ্ত হাওয়া বের হচ্ছে। হিম শীতের মধ্যেও ললাটে বিন্দু বিন্দু ঘামের কণা তৈরি হয়েছে। আরিয়ান রাগান্বিত হয়ে বলল, শালি পুলিশ কেস করে দিয়েছে। পুলিশ আমায় খুঁজছে, আমি না পালালে শালিকে কি মারতে পারব? তোমার মেহবিনের ওপরে এত কিসের রাগ ক্ষতি করতে চাও কেন? আমার মেহবিনের প্রতি কোনো রাগ নেই। আমি মেহবিনকে ভালোবাসি। হাজারটা বসন্ত আমি মেহবিনের সাথে পার করতে চাই। কিন্তু আমার সুখানুভূতিতে মুনতাসিম বিষাদ ঢেলে দিয়েছে। আমি মুনতাসিমকে মারতে চাইছি। আমার অধর যুগলের দিকে তাকিয়ে দেখো, এখনো ক্ষত রয়ে গিয়েছে। এই ক্ষতের দিকে যতবার দৃষ্টিপাত করি মন মস্তিষ্ক নাড়া দিয়ে বলে মুনতাসিমকে নিঃস্ব করে দেই। আমি বহু কষ্ট মেহবিনের গৃহ পর্যন্ত এসেছি। তোমার জন্য শুধুমাত্র মেহবিনকে তুলতে পারলাম না। মিরাজুলের বাক্যগুলো কর্ণপাত হতেই আষাঢ়ের আধার আরিয়ানের মুখশ্রীতে ঘনিয়ে এল। সে নেতিয়ে যাওয়া কণ্ঠে বলল, মেহবিনের সাথে আমার বিয়ে হবার কথা ছিল। কিন্তু আমাকে মেহবিনের মায়ের পছন্দ না। মেহবিনও আমাকে পছন্দ করে না। সেজন্য আমাকে সে বিয়ে করেনি। শুনেছি মন্ত্রী সাহেব মেহবিনকে ভীষণ ভালোবাসে। মেহবিনের মনের অন্তরালে মন্ত্রী সাহেবের জন্য সুপ্ত অনুভূতি কাজ করে। তুমি ভেবেছ এত ভালো কিছু রেখে আমাদের মতো পচা আলুর দিকে নজর দিবে মেহবিন? পচা আলু আপনি হতে পারেন, আমি না। যেভাবেই হোক মেহবিনকে আমার চাই। মেহবিন আমার না হলে মেহবিনকে ধরনীর বুক থেকে মুছে দিব। তাহলে তোমাকে একটা সুখবর দেই। মেহবিনের বিয়ে ঠিক হয়ে গিয়েছে মন্ত্রী সাহেবের সাথে, মা এখনই মেসেজ করে জানালো। এবার বলো দুজনকে পৃথিবী থেকে সরাতে আমাকে সাহায্য করবে কিনা? যদি ধরা পড়ে যাই, তাহলে বিয়ের দিনটাই আমরা বেছে নেই। সেদিন এত মানুষের কোলাহল থাকবে। চারদিকে জাঁকজমকপূর্ণ আয়োজন হবে। বাহারি রঙের মানুষের আনাগোনা হবে। এত মানুষের ভিড়ে কে তাদের মারল সেটার হদিস কেউ খুঁজে পাবে না। মিরাজুল একটা দীর্ঘশ্বাস ছাড়ল, যার জন্য মন গহীনে একটা সময় সুপ্ত অনুভূতি কাজ করেছিল। নিয়তির বিরুদ্ধে গিয়ে তাকেই মারতে হবে। আপনি এই কয়টা দিন সুস্থ হয়ে নিন। আমি প্রস্তুতি নেই, অনেক শ্রম দিতে হবে। কথাগুলো বলেই মিরাজুল কক্ষ ত্যাগ করল। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই ছুঁই বিষণ্ণ মন নিয়ে মুনতাসিম কক্ষ প্রবেশ করল। কক্ষে প্রবেশ করে বাবা উপস্থিত টের পেয়ে ও আগের ন্যায় নিজের কর্মে ব্যস্ত থাকল। রিয়াদ চৌধুরী কিছু বলতে যাবে তখনই মুনতাসিম ফ্রেশ হতে চলে গেল। মুনতাসিম ফ্রেশ হয়ে আসতেই রিয়াদ চৌধুরী এক বিবাদিনীর বিষাদ মাখা মুখশ্রী মুনতাসিমের সামনে উপস্থাপন করল। মুনতাসিম আগের ন্যায় গম্ভীর মুখশ্রী করে বাবার দিকে দৃষ্টিপাত করে আছে। প্রেয়সীর এমন মলিনতায় ছোঁয়া মুখখানা ভেতরে অস্থিরতার ঝড় তুলে দিয়েছে। মুনতাসিম নিজেকে নিয়ন্ত্রণে রাখতে দৃষ্টি ঘুরিয়ে নিল। কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, মেয়েটা ভীষণ অসুস্থ। আর কিছু দেখতে পাচ্ছ না? সুন্দর ফুলের পাপড়ি যদি পোকা খেয়ে ফেলে, তাহলে মানুষের দৃষ্টি আগে সেই পোকা খাওয়া পাপড়িতে গিয়ে পড়ে।
ফুলের সৌন্দর্য ফিরিয়ে নিয়ে আসার জন্য পোকা খাওয়া পাপড়িটা ছেটে দেওয়া উচিত। তবেই ফুলের আসল সৌন্দর্য উপভোগ করা যাবে। খুশি হওনি? আমার খুশির সাথে কি যায় আসে? রাগ করে আছো? আমার রাগ আছে? ধরনীর বুকে সবচেয়ে বড় মিথ্যা কথা মুনতাসিমের রাগ নেই। বিয়ে ঠিক করে এসেছি। আমি তো ভীষণ খারাপ বাবা। তাই ছেলের ছোটবেলার ইচ্ছেটা পূর্ণ করে আসলাম। কারও অনেক শখ ছিল মায়ের নাকফুল দিয়ে লাল টুকটুকে বউ নিয়ে আসবে। কেউ সেটা ভুলে যেতে পারে, কিন্তু তার মা ভুলে যায়নি। তার মা আমার কাছে ছেলের বউয়ের আমানত রেখে গিয়েছিল। এতগুলো বছরে সেই জিনিসটার সংস্পর্শে কাউকে আসতে দেয়নি। যে জিনিসটার আসলো মালিক সঠিক জায়গায় পৌঁছে দিয়ে আসলাম। আগামী সপ্তাহে বিয়ে ঠিক করে এসেছি। দয়া দেখানোর দরকার ছিল না। আমি তোমায় পরীক্ষা করতে চেয়েছিলাম তোমার ভালোবাসা ঠিক কতটা গভীর। তার জন্য মেয়ের প্রয়োজন ছিল না। সেই পথেই হাঁটলেন, মাঝখানে কিছুটা জল ঘোলাটে করলেন। মেহবিনের বাবা বাসায় নেই, সেজন্য তার সাথে কথা বলতে পারিনি। তোমার কাছে নাম্বার থাকলে দিও তো, আমি কথা বলবো। কথাগুলো বলেই রিয়াদ চৌধুরী কক্ষ ত্যাগ করছিলেন। তখনই মুনতাসিম ধীর কণ্ঠে ডাকল, আব্বা। রিয়াদ চৌধুরী থমকালেন। উৎসুক দৃষ্টিতে ছেলের দিকে দৃষ্টিপাত করে আছে। আপনাকে বিশ্বাস করে একটা কথা বলবো। আপনি যদি বিশ্বাসের মর্যাদা রাখেন তবেই বলবো, কথা না দিলেও বলবো না। তোমার বিষয়ে আমি কতটা সিরিয়াস তুমি জানো না। তুমি যতটুকু জানো তার থেকেও অনেক বেশি আমি তোমাকে ভালোবাসি। তোমার ক্ষতি হবে, তুমি আঘাত পাবে, এমন কাজ করার আগে আমার মৃত্যু হোক। বাজে কথা বলা বন্ধ করুন। কথাটা আপনার আর আমার মধ্যেই থাকে যেন। আর সবকিছু জানার পরে পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব আপনার। রিয়াদ চৌধুরী চিন্তিত হলেন। তার ভেতরে দারুণ অস্থিরতা কাজ করছে। মুনতাসিম আগে কখনো তাকে এমন কথা বলেনি। তবে কি ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হতে চলেছে? রিয়াদ চৌধুরী ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। মেহবিনের বাবা বেঁচে নেই আব্বা। মেহবিনের বাবা খুন হয়েছে। আমাদের বিয়ের আগ পর্যন্ত কথাগুলো নিজের মধ্যে রাখবেন। মেহবিনের মা আমার থেকে কিছু আড়াল করতে চান না, তাই সমস্ত সত্যি কথা আমাকে বলেছে। আপনি সবাইকে নিয়ে মিলেমিশে আনন্দ করতে ভালোবাসেন। হয়তো প্রচণ্ড রকমের বাড়াবাড়ি করতেন। তাই আপনাকে বলতে বাধ্য হলাম, আন্টির সামনে এসব কথা বলে আন্টিকে বিব্রত করার করবেন না। মেহবিনকে ভালোবাসার চেষ্টা করবেন। তাহলে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তিটি হব আমি। রিয়াদ চৌধুরী বিস্ময় নয়নে মুনতাসিমের দিকে দৃষ্টিপাত করে আছে। মুনতাসিমের দৃষ্টি অন্যদিকে ঘুরানো। অদ্ভুতভাবে আঁখি যুগল রক্তিম বর্ণ ধারণ করেছে। মেহবিন অসুস্থ জানলে কিভাবে? সব জানি, আমি গিয়েছিলাম। আন্টি বললেন রাত করে দুটো মেয়ে মানুষ বাসায় থাকে। মানুষজন দেখলে বদনাম রটাবে। তাদের মানসম্মানের কথা চিন্তা করে চলে এসেছি। প্রাপ্তির শ্বশুর আর ভাই মিলে দুজনকে মেরেছে। কথাগুলো কর্ণকুহরে আসতেই কলিজা কেঁপে উঠল রিয়াদ চৌধুরীর। বাক্যগুলো আজ শব্দ হারিয়েছে। অনুভূতিরা স্তব্ধ হয়ে গিয়েছে। ভেতরে ভেতরে ভীষণ অনুশোচনা কাজ করছে। এই সময়ে কেন মুনতাসিমকে দূরে সরতে বলল? ছেলেটা তার আল্লাহর তৈরি শ্রেষ্ঠ নেয়ামত, সবাইকে কিভাবে মিলেমিশে ভালোবাসতে হয় সেটা তার ছেলের থেকে শেখা উচিত। আপনি যে বিয়ের কথা পাকা করে এসেছেন, এটা জানেন তো মেয়েটার চাকরিটা আর নেই। বিয়ের পরে সোনার থেকে বিয়ের আগেই সোনা ভালো। বিয়ের পরে যেন মেয়েটাকে কখনো কোনো কড়া বাক্যের সম্মুখীন হতে না হয়। আপনাকে আমি ভীষণ সম্মান করি। আমার মনে হলো কথাগুলো আপনাকে জানানো প্রয়োজন। বিয়ের পরে আপনার তরফ থেকে মেহবিনের প্রতি অসম্মান আসলো,
আমি সেটা সহ্য করতে পারবো না। তাই মনের কথা কোনো কিছু থাকলে সরাসরি বলে দিন। আমার মেহবিনের প্রতি কোনো অভিযোগ নেই। তবে সে তোমায় কষ্ট দিয়েছে, সেজন্য মনের গহীনে রাগ ছিল। কিন্তু যখন দেখলাম আমার ছেলের অধিকাংশ পরিবর্তনের কারণ মেয়েটা, তখন আমার ভুল ধারণা ভাঙল। আমার ছেলের সুখের ঊর্ধ্বে গিয়ে কিছুই হবে না। তোমার মতো করে মেয়েটাকে আগলে রাখতে পারবো কি না জানি না, তবে তোমাকে সাহায্য করব যেন মেয়েটাকে প্রয়োজনের থেকে একটু বেশিই আগলে রাখা যায়। কথাগুলো বলেই কক্ষ ত্যাগ করল রিয়াদ চৌধুরী। ভেতরটা ছিন্ন ছিন্ন হয়ে যাচ্ছে, তবুও যেন আরিয়ানের দেখা মিলছে না, যে হাতে মেহবিনকে প্রহার করেছে। সে হাত দুটো সে আগে কাটবে, তবেই রক্তাক্ত হৃদয়টা শুকাতে শুরু করবে। তাইয়ান মস্তক নুইয়ে বলল, এলাকার কোথাও নেই আরিয়ান। সিসি ক্যামেরাতে দেখা গিয়েছে মিরাজুল ভাই আরিয়ানকে নিয়ে পালিয়েছে। যেদিকে গিয়েছে সেদিকের এলাকাগুলোতেও খোঁজা নেওয়া হয়েছে, পাওয়া যায়নি। তাইয়ানের কথায় মুনতাসিমের হাত মুষ্টিবদ্ধ হয়ে এল। ক্রোধে চোয়াল শক্ত করে ফেলল, মস্তিষ্ক টগবগ করে উঠল। মিরাজুলের প্রতি ক্রোধের মাত্রা দ্বিগুণভাবে প্রকোপ পেল। মুনতাসিমে দাঁতে দাঁত চেপে বলল, আমি একটা ঠিকানা দিচ্ছি তোমাকে, সেখানে খোঁজ করো। তাইয়ান ঠিকানা নিয়ে কক্ষ ত্যাগ করল। মুনতাসিম আকাশের দিকে তাকিয়ে নিজের ক্রোধ সংবরণ করার চেষ্টা করছে। কিছু স্নিগ্ধ অনুভূতির মধ্যে তিক্ত অনুভূতি এসে অনুভূতি নামটাকেই বিষাক্ত করে তুলেছে। সেই বিষ বাতাসের সাথে মিলেমিশে একাকার হয়ে মনটাকে ভীষণ পীড়া দিচ্ছে। প্রভাতের আলো ফুটে গিয়েছে। গাছের মগডালে বসে পাখিরা সুর তুলতে ব্যস্ত। রোদের সোনালি আলোয় কুয়াশা বিলীন হতে শুরু করেছে। সময় স্রোতের ন্যায় ছুটে চলেছে। জীবন বদলায়, বাদলায় জীবনের গতিবেগ বদলায় না শুধু কিছু মানুষ মন। নির্ঘুম রজনী কাটিয়ে মেহবিনদের বাসায় এসেছে মুনতাসিম। রাইমা বেগমকে বেশ সুস্থ দেখাচ্ছে। মুনতাসিমকে দেখে রাইমা বেগম মিষ্টি হেসে বললেন, তুমি এসেছ? কালকে রাস্তা থেকে চলে যেতে বললাম, রাগ করনি তো আবার? আসলো, কালকে এত বড় ঘটনা হয়ে গিয়েছে। আশেপাশের মানুষ কেমন নজরে দেখছিল। আমি চাইনি আমাদের নিয়ে কেউ কোনো বাজে কথা বলুক। আমাকে এতটা কৈফিয়ত দিতে হবে না। ভালো মন্দ বোঝার বুদ্ধি বিবেক দুটোই আমার আছে। আপনার শরীর এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। তুমি কালকে যে নার্সকে রেখে গিয়েছিলে, মেয়েটা ভীষণ মিষ্টি। ডক্টর এসে কি যে ঔষধ দিয়ে গেল, সকালে উঠে দেখি মস্তকের ব্যথা হাওয়ায় মিলিয়ে গিয়েছে। কিন্তু অদ্ভুত, দুটো ডক্টরের ঔষধ খেলাম, কিন্তু পার্থক্য কতটা আলাদা। মুনতাসিম হালকা হাসল, কিছু বলল না। তুমি এখন মেহবিনের সাথে দেখা করতে পারো। তুমি মেহবিনের কক্ষে গিয়ে বসো, আমি রান্নাঘর থেকে আসছি। মুনতাসিম কোনো বাক্য উচ্চারণ না করেই মেহবিনের কক্ষের সামনে আসল। মেহবিন বিছানায় শুয়ে ফোনে স্ক্রোল করছিল। আসব? মুনতাসিমকে দেখে মেহবিন ফোন রেখে উঠে বসল। রাগান্বিত হয়ে বলল, দয়া দেখাতে এসেছেন? আপনাকে কে বলেছিল আমাদের নার্স লাগবে? আপনি কেন কাল আমাদের বাসায় নার্স নিয়ে এসেছিলেন? এই প্রশ্নের উত্তর আমি সেদিন দিব, যেদিন আমি অসুস্থ হব। আপনি ডক্টর ডাকবেন। অনুভূতি তো বলে প্রকাশ করা যায় না, তবে অনুভূতি পরিস্থিতি দিয়ে অনুভব করানো যায়। আপনি ভেতরে এসে বসুন, মা দেখলে আমাকে কথা শোনাবে। তার দরকার নেই, দেখতে এসেছিলাম। এই যে দেখলাম, এখন চলে যাব। চলে যাবেন কেন? যাব না বলছেন? একটা মেয়ে যখন রাগ করে বলবে কথা বলবেন না, তখন বুঝতে হবে এখন মেয়েটার সাথে জোর করে কথা বলতে হবে। একটা মেয়ে যখন বলবে আমার কারো ভালোবাসার প্রয়োজন নেই, তখন বুঝবেন মেয়েটাকে প্রয়োজনের থেকে একটু বেশিই ভালোবাসা দিতে হবে। থেকে ভালোবাসতে বলছেন? অদ্ভুত মানুষ তো আপনি।
আপনার চিন্তা ভাবনাগুলো অদ্ভুত, তাই আমাকেও আপনার কাছে অদ্ভুত লাগছে। আপনার বাবাকে বলুন বিয়েটা ভেঙে দিতে। আপনার মাকে বলুন আপনাকে তুলে আছাড় দিতে। আপনি ঝগড়া করতে এসেছেন? আমার মতো মানুষ ঝগড়া করতে পারে? আমি আপনাকে বিয়ে করব না। করবেন না? সমস্যা কি সারা জীবন দেবদাস হয়ে থাকবেন? আমি অন্য কাউকে বিয়ে করব। তাহলে আমার হাতে খুন হওয়া প্রথম নারীটি আপনিই হবেন। আমি নিজেও বিয়ে করব না। আপনাকেও বিয়ে করতে দিব না। আর বিয়ে করতে মন চাইলে আমাকেই করতে হবে। স্যার, আপনি দাঁড়িয়ে না থেকে কক্ষে এসে বসুন। আপনার সাথে আমার কয়টা গুরুত্বপূর্ণ কথা আছে, সেগুলো শুনে আমাকে বাধিত করুন। মুনতাসিম বিলম্ব করল না, গম্ভীর মুখশ্রী করে বসল। মেহবিন শান্ত কণ্ঠে বলল, আপনার বাবাকে বিয়েটা পেছাতে বলুন। আমার একটু সময়ের প্রয়োজন। আপনি তো সবকিছুই জানেন। সবকিছু জানার পরে ও মায়ের সাথে তাল কেন মেলাচ্ছেন? বাচ্চাদের পড়াশোনার দেরি হয়ে যাচ্ছে তাই। মেহবিন হতভম্ব হয়ে গেল। মুহূর্তের মধ্যে মেজাজ উত্তপ্ত হয়ে গেল। সে তাকে বোঝানোর চেষ্টা করছে, আর মানুষটা তাকে নিয়ে মজা লুটছে। মেহবিনের ভাবনার মাঝেই কিছু বাক্য কর্ণকুহরে এসে পৌঁছাল। আমারে হারাইতে দিয়েন না ম্যাডাম। আমার মতো মায়া করে কেউ আপনারে চাইবে না। কথাগুলোর মধ্যে কত শত আকুলতা দেখতে পেল মেহবিন। মায় জড়ানো কণ্ঠস্বর মেহবিনের ভেতরে নাড়া দিয়ে উঠল। মেহবিনের আখি যুগল মুনতাসিমের দিকে স্থির হয়ে আছে। কতদিন পরে মুনতাসিম তাকে আদুরে মাখা কণ্ঠে ম্যাডাম বলে ডাকল। উত্তপ্ত মেজাজ, টগবগে মস্তিষ্ক, রাগান্বিত চেহারার সামনে ঘৃণিত মুখশ্রী দেখে সমস্ত শরীর জ্বলে উঠল। ক্রোধের চোয়াল শক্ত হয়ে এলো মুনতাসিমের। পিনপতন নীরবতা ভেঙে সে সামনে থাকা নিকৃষ্ট মানুষটার দুগাল চেপে ধরে হুঙ্কার ছেড়ে বলল, তোর সাহস কি করে হয় আমার গার্ডদের খুন করার? তোকে আমার জ্যান্ত পুঁতে ফেলতে ইচ্ছে করছে। শুধুমাত্র আব্বার জন্য তোর মতো জানোয়ারকে বাঁচিয়ে রেখেছি। এতদিন আমাকে খুন করতে চেয়েছিস, সবকিছু জানেও চুপ থেকেছি, কিন্তু এখন তুই মেহবিনের দিকে নজর দিয়েছিস। আমি তোকে শেষবারের মতো সাবধান করছি। মেহবিনের ছায়ার পাশেও যেন তোর ছায়া না দেখি। যদি আমার কথার অবাধ্য হয়েছিস, আল্লাহর কসম করে বলছি তোকে খুন করতে দুবার ভাবব না। মুনতাসিমের কথায় দাউদাউ করে জ্বলে উঠল ব্যক্তিটি। একদলা থুতু মুনতাসিমের মুখে ফেলতে যাবে, তখনই মুনতাসিম তার মুখটা মাটির দিকে বাঁকিয়ে ধরল। থুতুগুলো গিয়ে ব্যক্তিটির পায়ে ওপরে পড়ল। প্রতিশোধের নেশা সময়ের সাথে তাল মিলিয়ে দ্বিগুণভাবে প্রকোপ হচ্ছে। কাল বৈশাখী ঝড়ের ন্যায় নিজের শক্তি প্রয়োগ করার চেষ্টা করছে, কিন্তু বরাবরের ন্যায় সে ব্যর্থ হচ্ছে। সে রাগান্বিত হয়ে বলল, তুই আমার ভালোবাসার মানুষের থেকে আমাকে আলাদা করেছিস। আমি তোকে তোর ভালোবাসার মানুষের সাথে সুখ থাকতে দিব। আমি যেভাবে না পাওয়ার দহনে পুড়ছি তোকে সেভাবে পোড়াব, তবেই আমার শান্তি মিলবে। যখন তুই হারাবি তখন বুঝবি হারানোর যন্ত্রণা ঠিক কতটা। আমার প্রতিটি দীর্ঘশ্বাস মৃত্যুর আগ পর্যন্ত তোকে অভিশাপ দিতেই থাকবে। তুই কোনোদিন সুখী হতে পারবি না। আমি যদি অন্যায় করে থাকি, তাহলে আমার বিধাতা আমাকে শাস্তি দিবেন। আমার বিধাতা যদি আমায় দুঃখ দিয়ে খুশি হন, তার খুশিতেই আমার খুশি। তোর মতো জানোয়ারের কথা আমার ভাগ্য পরিবর্তন হবে না। আমি তোর মতো কাপুরুষ নই যে একজনকে ভালোবেসে আরেকজনকে ব্যবহার করব, তারপর ব্যবহার শেষে ছুঁড়ে ফেলে দিব। তুই তো বাবা নামের কলঙ্ক, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই যেমন নষ্ট পুরুষ তেমনি নিকৃষ্ট বাবা। তুই বাবা শব্দটাকেও কলঙ্কিত করে দিয়েছিস। তোর আসলো চেহারা সবার সামনে প্রকাশ পেলে সবাই তোকে ইট পাথর নিক্ষেপ করে মারবে। আমার ধৈর্যের পরীক্ষা নিস না। যেদিন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, সেদিন আব্বা ও তোকে বাঁচাতে পারব না। কাপুরুষের মতো আমাকে ধরে রেখেছিস কেন?
তোর বুকে সৎ সাহস থাকলে আমাকে ছেড়ে দিয়ে দেখা। ব্যক্তিটির কথায় মুনতাসিম তাকে ছুঁড়ে ফেলে দিল ফ্লোরে। ব্যক্তিটি ফ্লোরে লুটিয়ে পড়ে অদ্ভুতভাবে হাসতে লাগল। আঁখি যুগল দিয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ছে। ভেতরটা হাহাকারে ভরে গিয়েছে। সমস্ত শরীর জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সেই উঠে দাঁড়াল। রক্তিম আঁখি যুগলগুলো স্থির হয়ে মুনতাসিমের দিকে দৃষ্টিপাত করে আছে। মুনতাসিম রাগান্বিত হয়ে বলল, কি করবি কর। মুনতাসিমের কথায় ব্যক্তিটির মুখশ্রীতে তাচ্ছিল্য ফুটে উঠল। সে মলিনতার ছোঁয়ায় মাখা কণ্ঠে বলল, তোকে পোড়ালে শান্তি পাব না। যাকে পোড়ালে তোকে রক্তাক্ত করে দিতে পারব। আমি তাকেই পোড়াব পেয়েও হারানোর যন্ত্রণা কতটা সেটা তোকে প্রতিটি মুহূর্তে অনুভব করাব। মৃত মানুষ হারানোর চেয়ে জীবিত মানুষ হারানোর যন্ত্রণা কতটা পোড়ায় যেটা তোকে উপলব্ধি করাব। তোদের বিয়ের দিন কবুল বলার পর মেহভিন তোর গৃহ পর্যন্ত পৌঁছাতেই পারল না। তার আগেই মেহভিন শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রক্তাক্ত অবস্থায় কালো পিচ ঢালাই করা পথে লুটিয়ে পড়ে থাকল। তখন তোর অনুভূতি কেমন হবে? ভয়ঙ্করভাবে মুনতাসিমের সমস্ত শরীর কেঁপে উঠল। ললাটে চিন্তার ভাঁজ পড়ল। মুনতাসিম শান্ত দৃষ্টিতে ব্যক্তিটির দিকে দৃষ্টিপাত করে আছে। মুনতাসিমের শান্ত দৃষ্টি ব্যক্তিটিকে আরও উত্তপ্ত করে দিল। আমাকে নষ্ট বলেছিস না। এই নষ্টামি যদি তোর মেহভিনের সাথে করি। কথাগুলো বলার সাথে সাথে ব্যক্তিটির গলা ছুটি দিয়ে কেটে দিল মুনতাসিম। এতক্ষণ ধরে ছুটি আসার জন্য অপেক্ষা করছিল সে। গলায় আঘাত পেতেই গলা মুরগির মতো ছটফট করতে লাগল ব্যক্তিটি। মুনতাসিম তার পাশে বসে দারুণ হেসে বলল, আপনার যাত্রা শুভ হোক। মুনতাসিম কথায় নয় কাজে বিশ্বাসী। এরপর থেকে কোনো কিছু বলার আগে ভেবে চিনতে বলবেন। আপনি আমার বাবার ভালোবাসার মানুষ, তাই মৃত্যুর আগে একটু সম্মান করে দিলাম। প্রসঙ্গ যখন মুনতাসিমের ভালোবাসা মানুষ, তখন মুনতাসিম ভয়ঙ্কর রকমের পাষাণ। আমার ভালোবাসার মানুষকে নিয়ে কেউ কিছু বললে আমি অমানুষ হয়ে উঠি। আর একটা অমানুষ কি করতে পারে সেই সম্পর্কে তোকে ধারণা দিতে হবে না। আমাকে উত্তপ্ত করার উপহার তোকে দিয়ে গেলাম। উত্তপ্ততা বেশি প্রকোপ হতে দিস না, তাহলে মাটির ওপরে না থেকে মাটির নিচে থাকবি। ব্যক্তিটি কিছু বলতে চাইল, হাত বাড়িয়ে মুনতাসিমকে স্পর্শ করতে চাইল, কিন্তু তার শক্তি ধরা ছোঁয়ার বাহিরে গেল। চারদিকে আধার ঘনিয়ে আসতে শুরু করেছে। আঁখি যুগল ঝাপসা হয়ে গিয়েছে। হৃদস্পন্দনের গতিবেগ কমতে শুরু করেছে। অশ্রুসিক্ত আঁখি যুগল বন্ধ হয়ে গেল। নিথর দেহটা মাটিতে পড়ে থাকল। তাইয়ান গম্ভীর কণ্ঠে বলল, এভাবে থাকলে উনি মারা যাবেন স্যার। আমাদের দ্রুত উনার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আপনার বাবা জানলে গভীরভাবে আহত হবেন। আপনি এতটা নিষ্ঠুর হইয়েন স্যার। আপনার এমন পাষাণ রূপী না আবার মেহভিন ম্যাডামকে আপনার বাবার চোখে বিষ বানিয়ে দেয়। তোমাকে এসব নিয়ে এত ভাবতে হবে না তাইয়ান। আমি এখন কি করব না করব সেটা তোমার থেকে অনুমতি নিয়ে করতে হবে। সরি স্যার, আমি এতটাও গুরুতরভাবে আঘাত করেনি। সাময়িকভাবে জ্ঞান হারিয়েছে। ডক্টর ডেকে তার চিকিৎসার ব্যবস্থা করো। বিয়ের কাজ সম্পূর্ণ না হওয়া অবধি তাকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখবে। বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করলে উল্টা করে ঝুলিয়ে রাখবে। আর কে সাহায্য করছে খুঁজে বের করো। সে যদি একবার আমার হাতে পড়েছে জীবিত বাঁচতে পারবে না। মুনতাসিমের কথাগুলো কর্ণকুহরে আসতেই তাইয়ানের অন্তর আত্মা কেঁপে উঠল। সুপ্ত অনুভূতিগুলো বিষাদের কালো মেঘে ঢাকা পড়ে গেল। তাইয়ানের সমস্ত মুখশ্রীতে আধার ঘনিয়ে এল। তা মুনতাসিমের দৃষ্টি এড়াল না। মুনতাসিমের তাইয়ানের দৃষ্টির আড়ালেই রহস্যময় হাসিতে মেতে উঠল। সে দেখতে চায় তাইয়ান কতদিন লুকোচুরির খেলা খেলতে পারে। তাইয়ান দোটানায় প্রতিটি মুহূর্ত পুড়তে পুড়তে কয়লা হয়ে যাচ্ছে।
তাইয়ানের অসহায় মাখা মুখশ্রী মুনতাসিমকে শান্তি দেয়। সে দেখতে চায় তাইয়ানের ভালোবাসা তার প্রতি কতটা প্রখর। সে কতদিন দুদিক এভাবে সামলাতে পারে। কথাগুলো ভাবতেই দীর্ঘশ্বাস ছাড়ল মুনতাসিম। রাইমা বেগম কক্ষে এসেই ক্ষিপ্ত হয়ে গেলেন। সমস্ত মুখশ্রীতে রক্তিম বর্ণ ছড়িয়ে পড়েছে। হাস্যোজ্জ্বল মুখশ্রীটা মুহূর্তের মধ্যে ক্রোধে ছেয়ে গিয়েছে। মেহেবিন বিস্ময় নয়নে মায়ের দিকে দৃষ্টিপাত করে আছে। মায়ের ক্রোধের কারণ সে খুঁজে পাচ্ছে না। ভ্রু যুগল কুঁচকে মায়ের রক্তিম মুখশ্রী পর্যবেক্ষণ করছে। মায়ের নীরবতা মেহেভিনকে ভীষণ বিরক্ত করে তুলেছে। নিজেকে দমিয়ে রাখতে পারল না মেহেভিন। বিরক্তি মাখা কণ্ঠে বলল, কি হয়েছে, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? মুনতাসিমকে তুই কি বলেছিস? যে এতটা তাড়াহুড়ো করে চলে গেল কেন? আমি তাকে কিছুই বলিনি। তার একটা ফোন আসলো আর সে চলে গেল। মিথ্যা কথা বলছিস? তুমি ভালো করেই জানো মা, আমি মিথ্যা কথা বলি না। তোমার বিশ্বাস না হলে তুমি তাকে ফোন দিয়ে বলো আমি তার সাথে কোনো রূপ বাজে আচরণ করেছি কিনা। মুনতাসিম তোকে কি বলে গেল? আমি তাকে কয়টা দিন বিয়ে পেছাতে বললাম। সে আমাকে বলল সেটা সম্ভব নয়। আমাদের আড়ালে কিছু গোপন তিক্ততা আছে। সেগুলো সামনে আসলো পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিবে। সেই ভয়াবহ পরিস্থিতির সাথে আমি একা লড়াই করতে পারব না। আমি নাকি সামনে বড় ধরনের ধাক্কা খাব। সেই ধাক্কা খেয়ে যেন পড়ে না যাই, সেজন্য সে আমার শক্তি হয়ে আমার পেছনে দাঁড়াতে চায়। আমার ছেলেটাকে ভীষণ ভালো লাগে। কি সুন্দর করে কথা বলে, কেউ তার সাথে 5 মিনিট ভালো করে কথা বললে তার কথার মাথায় মায় আটকে যাবে। তুমি আমার বিয়ে দেওয়ার জন্য এত তাড়াহুড়ো কেন করছো আম্মু? কোনোভাবে আব্বুকে তুমি খুন করনি তো আম্মু? রাইমা বেগম বিস্ময় নয়নে মেয়ের দিকে দৃষ্টিপাত করে আছে। মায়ের চোখের ভাষা উপলব্ধি করতে পেরে মেহেভিন মস্তক নুইয়ে নিল। রাইমা বেগম কণ্ঠে গম্ভীরতা এনে বলল, আমি তোর মা, তোর ক্লায়েন্ট না। বিয়ে ঠিক হবার পর থেকে তুই আমাকে একটার পর একটা জেরা করেই যাচ্ছিস। একজন মা তার সন্তানের কখনো খারাপ চাইবে না। আমিও তার ব্যতিক্রম নয়। যেদিন আমি থাকব না সেদিন বুঝতে পারবি মা কি জিনিস ছিল। আমি তোমাকে আঘাত করতে চাইনি মা। তুই মুনতাসিমকে খানিকটা অবহেলা আর অনেকটা অসম্মান দিয়েছিস। বিয়ের পরে এমন কোনো কাজ করিস না যে ব্যবহারের জন্য আমাদের শিক্ষা নিয়ে প্রশ্ন উঠে। নিজের সর্বোচ্চ দিয়ে স্বামীকে সম্মান করার চেষ্টা করবি। একটা মেয়ের পৃথিবীতে সবচেয়ে আপন কে জানিস? তার স্বামী। অবাক হচ্ছিস? অবাক হবার কিছু নেই। তুই জীবন দিয়ে উপলব্ধি করতে পারবি। তোর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ আসবে তারা সবাই একটা সময়ের পরে জীবন থেকে চলে যাবে, কিন্তু স্বামী মৃত্যুর আগ পর্যন্ত তোর সাথে থেকে যাবে। সেই স্বামীকে দুঃখ দেওয়ার মতো দুঃসাহস আর করিস না মেহেভিন। মুনতাসিমের মতো ছেলে সবার ভাগ্যে জুটে না। আমি যতদূর চিনেছি মুনতাসিম খাঁটি সোনা। অনেক সময় মানুষের দেখায় ভুল থাকে। যদি কখনো মুনতাসিম পরিবর্তন হয়ে যায়, তোকে প্রতিনিয়ত আঘাত করতেই থাকে, তখন যদি আমি পৃথিবীতে না থাকি তবে তুই কেয়ামতের আগ পর্যন্ত আমাকে অভিশাপ করতেই থাকবি। একজন সন্তানের দোয়া আল্লাহ তাআলা দ্রুত কবুল করে নেন। তোকে বিয়ে করতে আমি বাধ্য করছি। হঠাৎ করে যদি তোর জীবনটা নষ্ট হয়ে যায় তাহলে তার দায় সম্পূর্ণ আমার। তুই যতটুকু দুঃখ পাবি তার থেকে দ্বিগুণ দুঃখ পাবার যোগ্য হব আমি। তোর বদদোয়ায় শাস্তির মাত্রা প্রকোপ পাবে। আমি জানি না মৃত্যুর পরবর্তী জীবন কেমন হবে, তবে জীবনে যে পাপগুলো করেছি আমার জন্য অধিকতর ভয়াবহ হবে। আর যদি মনে করিস মা আমাকে সবচেয়ে ভালো কিছু দিয়ে গিয়েছে, তাহলে আমার জন্য দোয়া করিস। তোর দোয়ায় অন্তত কিছুটা হলেও শান্তি পাব।
জীবনের এ পর্যায়ে এসে মনে হবে মা আমার জন্য ভালো করেছে, নয়তো বা মনে হবে মা আমার জন্য খারাপ করেছে। যার সমাধান একটাই হবে বদদোয়া নয়তো বা ভালোবাসার দোয়া। তোর জীবনের সিদ্ধান্ত নিয়ে তোকে সামনের দিকে এগিয়ে দিলাম। ভবিষ্যতে খারাপ কিছু হলে কি করবি সেটার সমাধানও বলে গেলাম। তোমার জীবন সুন্দর ও সুখময় হোক। মায়ের কথায় বাকরুদ্ধ হয়ে গেল মেহবিন। শব্দরা ভেতর থেকে না আসার পণ করেছে। অনুভূতিরা জোট বেঁধে পালিয়েছে। এই কথাগুলোর উত্তর দেওয়ার ভাষা জানা নেই মেহবিনের। সে নিশ্চুপ রইল। রাইমা বেগম খবরের কাগজটা হাতে নিয়ে উঠতে যাচ্ছিল। তখনই মেহবিনের নজরে পরিচিত মানুষের মুখশ্রী ভেসে উঠল। মেহবিন খপ করে মায়ের হাত থেকে খবরের কাগজটা কেড়ে দিল। তা দেখে রাইমা বেগম কিছুটা আতকে উঠল। মেহবিন গভীর মনোযোগ দিয়ে লেখাগুলো পড়তে শুরু করল। লেখাগুলো পড়ার সময় মেহবিনের শিরা উপশিরা কেঁপে কেঁপে উঠছে। হাত পা শীতল হয়ে আসছে। মনের অজান্তেই মানুষটার জন্য ভেতরটা হাহাকার করে উঠছে। অনুভূতিরা আজ শূন্য হয়ে গিয়েছে। আহত দৃষ্টিতে কিছুক্ষণ ছবিটির দিকে দৃষ্টিপাত করে রাখাল মেহবিন। মাহতাব আঙ্কেল খুন হয়েছে। তার মতো সহজ সরল লোককে কে মারল? কে সে? তুই কি তাকে চিনিস? আমি চিনব না আঙ্কেল খুব ভালো মানুষ ছিলেন। আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছে। এই মানুষটার সম্পূর্ণ জীবন মানুষের প্রতারণা আর অবহেলা পেতে পেতে শেষ হয়ে গিয়েছে। আমার না ভীষণ কষ্ট হচ্ছে আম্মু মানুষ এতটা খারাপ কিভাবে হয়? তার পরিবার কেস করেনি? আঙ্কেল তো বিয়ে করেনি। শুনেছি আঙ্কেল একটা মেয়েকে ভালোবাসত। কিন্তু আতঙ্কেলের বেস্ট ফ্রেন্ড আঙ্কেলের ভালোবাসার মানুষকে কলঙ্কিত করে বিয়ে করেছে। আঙ্কেল মেয়েটাকে এতটাই ভালোবাসত যে আর দ্বিতীয় বিয়ে করেনি। আঙ্কেলের কাছে তার ভালোবাসার মানুষটা ছাড়া নাকি সব নারী বিষাক্ত লাগে। তারপর সেই মেয়ে তোর আঙ্কেলের কাছে ফিরতে চায়নি? চেয়েছিল কিন্তু আঙ্কেল গ্রহণ করেনি। আঙ্কেলের বেস্ট ফ্রেন্ড তার ভালোবাসার মানুষকে ঘুমিয়ে ঔষধ খাইয়েছিল। তারপর সেই মেয়ের সাথে রাত্রি যাপন করে। পরের দিন সকালবেলা পরিকল্পনা মাফিক সেই মেয়ের ঘর থেকে আঙ্কেলের বেস্ট ফ্রেন্ড বের হয়। সমস্ত এলাকাবাসী তাদের দিকে জুতা ছুঁড়ে মারে। আশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকে। এলাকায় মিটিং বসে, সেখানে সিদ্ধান্ত হয় তাদের দুজনকে বিয়ে দেওয়া হবে। মেয়েটা নাকি সকলের পা জড়িয়ে ধরে কান্না করেছিল। সে এসব বিষয়ে কিছুই জানত না, সে অন্য কাউকে ভালোবাসে। কিন্তু এলাকাবাসী তার কথা শুনেনি, জোর করে বিয়ে দিয়ে দেয়। তারপর কি হলো? বিয়ের পরে মেয়েটা আঙ্কেলের কাছে ফিরে এসেছিল। কিন্তু আঙ্কেল তাকে ফিরিয়ে দেয়। তাকে বলে মানুষের জীবনে বিয়ে একবারই হয়। এমনিতেই মানুষ তাকে কটু কথা শোনাতে দ্বিধাবোধ করছে না। বিয়ের পরে সংসার ছাড়লে লোকে তাকে বাঁচতে দিবে না। একটা সুস্থ পরিবেশে তার সাথে সংসার করতে দিবে না। বিধাতা তার সাথে হয়তো তার জোড়া লিখেনি, তাই তাদের মিলন হল না। আঙ্কেলের শেষ কথা ছিল, তুমি ভালো থেকো সুস্নিগ্ধা। ভালোবাসলেই যে পেতে হবে এর কোনো মানে নেই। ভালোবাসার মানুষের ভালো দেখেও ভালো থাকা যায়। আমার বন্ধু তোমাকে ভীষণ ভালোবাসে। সে তোমাকে অনেক ভালো রাখবে। সে তোমাকে ভালোবাসে বলেই এত ছলনা করল। আমি তাকে কোনোদিন ক্ষমা করব না। তবে তোমার খারাপ আমি চাইব না। পৃথিবীর সমস্ত সুখ তোমার হোক মায়াময়ী। তোমার ওই সুখের মধ্যে আমি শান্তিতে বসবাস করব। যেদিন তোমার জীবনে সুখ ফুরাবে, তোমার জীবনে দুঃখের আবির্ভাব ঘটবে, তোমার হারানোর সুখের সাথে সাথে আমিও বিলীন হয়ে যাব। যে সংসার তৈরি হয়ে গিয়েছে, সে সংসার তুমি নষ্ট করো না। আমি পরপারে তোমার জন্য অপেক্ষা করব। এই জনমে পাইনি তো কি হয়েছে? মৃত্যুর পরবর্তী জীবনে তোমাকে আমার করে নেওয়ার জন্য বিধাতার কাছে আর্জি করব। এতটুকু বলেই আঙ্কেল চলে যায়। তারপর আর দুজনের দেখা মেলেনি।
জীবন কি অদ্ভুত, তাই না? মা একজন বিয়ের করে সংসার করছে, আর একজন তাকে না পাওয়ার বিরহে আস্ত একটা জীবন গোটা একা কাটিয়ে দিল। সুখানুভূতিকে ঢেকে নিয়েছে বিষাদের কালো মেঘের দল। একটু টুকরো সুখকে দুঃখ তার চাদরে মুড়িয়ে নিয়েছে। আনন্দিত হৃদয়ের ভেতর থেকে আনন্দ শুষে নিয়ে একরাশ তিক্ততা বিরাজ করছে। মুগ্ধতায় পরিপূর্ণ পরিবেশটা মুহূর্তের মাঝে কালো মেঘের ন্যায় আধারে রূপ নিল। চারদিকে নিস্তব্ধতার মেলা বসেছে। অনুভূতিরা স্তব্ধ হয়ে গিয়েছে। শব্দগুলো আজ ছন্দ হারিয়েছে। কিছু তিক্ত সত্য বুকের ভেতরটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। ভেতরটা যন্ত্রণায় ছটফট করতে করতে প্রতিটি মুহূর্তে মরছে। মনের শহরের অলিতে গলিতে হাহাকার ছড়িয়ে পড়েছে। পিনপতন নীরবতা ভেঙে রাইমা বেগম স্বাভাবিক ভঙ্গিতে বলল, তোর আঙ্কেলের সাথে তো ভীষণ খারাপ হয়েছে। একটা সত্যি কথা কি জানিস মেহবিন? ভালো মানুষের সাথেই সব সময় খারাপ হয়, আর ভালো মানুষগুলোও বেশিদিন বাঁচে না। বাক্যগুলো কর্ণপাত হতেই মেহবিনের মুখশ্রীতে মলিনতার ছায়া দেখা গেল। বুকটা খা খা করে উঠল। আজকাল ভেতরটা ভীষণ খালি খালি লাগে। বাবার শূন্যতায় ভেতরটা জলে পুড়ে দগ্ধ হয়ে যায়। তাহলে আমার বাবাও কি ভালো মানুষ ছিল মা? হয়তো ছিল, কে জানে শেষ বয়সে এসে এমন হয়ে গেল কেন? সে না বদলালে আমরা জীবনে আরও কয়টা সুন্দর বসন্ত পার করতে পারতাম। এসব কথা ভেবে নিজেকে দুর্বল করে তুলিস না। এই কয়টা দিন নিজের যত্ন নিবি, না হলে পরের ঘরে গেলে সবাই বলবে আমরা মেয়েকে ঠিকমতো খেতে দেইনি। কথাগুলো বলেই রাইমা বেগম স্থান ত্যাগ করল। মেহবিন একটা দীর্ঘশ্বাস ফেলে জানালার কাছে চলে গেল। এক ফালি রৌদ্রের আলো এসে মেহবিনের মুখশ্রীতে আছড়ে পড়ল। মেহবিন পরম আবেশে আঁখি যুগল বন্ধ করে রাখল। সমস্ত মুগ্ধতা যেন মেহবিনের মুখশ্রীতে এসে ধরা দিয়েছে। মনে পড়ে গেল সেই খোলা জানালার দক্ষিণের কথা। পাশে দৃষ্টিপাত করতেই হতাশ হল মেহবিন। কিন্তু সুন্দর স্মৃতি মুখশ্রীর সামনে ভেসে উঠল। কত শত স্নিগ্ধ অনুভূতির সাক্ষী সেই বাড়ির জানালাটা। সেই জানালা পাশ থেকেই দেখা মিলেছিল একজন অসাধারণ ব্যক্তিত্বের মানুষের, যার আগা থেকে মাথা পর্যন্ত দুষ্টিতে ভরা, যার প্রধান কাজই ছিল তাকে বিরক্ত করা। সেই মুহূর্তগুলো যেন চোখের পলকে হাওয়ার সাথে মিলিয়ে গেল। প্রতিদিন প্রভাতের আলো ফুটতেই দেখা হবে না খোলা জানালার দক্ষিণের পাশে অবস্থান করা মানুষটা এসেছে কিনা। চন্দ্রা আলোকিত রজনীতে মানুষটার সাথে সুখানুভূতি আদান প্রদান করা হবে না। মানুষটার অপেক্ষায় চাতক পাখি ন্যায় প্রতীক্ষা করতে হবে না। কথাগুলো ভাবতেই তিক্ত অনুভূতি এসে মনে হানা দিল। জাফর ইকবাল সুন্দরী রমণীর বুকে আস্তরণে শয়িত ছিলেন। তার সুন্দর মুহূর্ত বিষাদ করে দিয়ে কবাটে কেউ কড়া নাড়ে। জাফর ইকবালের মুখশ্রীতে বিরক্তির ছাপ ফুটে উঠল। আঁখি যুগল রক্তিম বর্ণ ধারণ করেছে। সে কড়াভাবে গৃহের প্রতিটি মানুষের কর্ণ পর্যন্ত পৌঁছে দিয়েছে। তার ব্যক্তিগত মুহূর্তে কেউ যেন তাকে বাধাগ্রস্ত না করে। গায়ে বস্ত্র পরিধান করে কবাট খুলে দিতেই পরিচিত মুখশ্রী ভেসে উঠল। সে অধরের কোণে হাসি ফুটিয়ে বলল, সায়ান যে, কি তথ্য নিয়ে এসেছ তুমি? আপনার জন্য একটা গরম খবর আছে স্যার। সেজন্য আপনার অন্তরঙ্গ মুহূর্তে বাধা প্রদান করতে বাধ্য হলাম। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। মন্ত্রী সাহেব বিয়ে করছেন। আমাদের হাতে একটা দারুণ সুযোগ এসেছে। এই সুযোগটা যদি লুফে নিতে না পারি, তাহলে সারা জীবন আমাদের মুনতাসিমের পেছনে পড়ে থাকতে হবে। বিয়ের অনুষ্ঠানে শত শত মানুষ থাকবে। এত এত মানুষের মধ্যে যদি মুনতাসিমের সমস্ত কায়া ছিন্নবিচ্ছিন্ন করে দেওয়া যায়, কারো বাবার ক্ষমতা হবে না আমাদের ধরার। সায়ানের কথায় জাফর ইকবালের বুকটা প্রশান্তিতে ভরে উঠল। সে হাসজ্জ্বল মুখশ্রী করে বলল, মানুষের দুর্বলতা তৈরি হতে দেওয়ার জন্য আমাদের সময় নেওয়া উচিত। শক্ত মানুষকে এত সহজে ভাঙা যাবে না। আমাদের মেইন পয়েন্ট ধরে দুর্বল জায়গায় আঘাত করতে হবে। যেন ভাঙলে এমনভাবে ভাঙে কায়ার সমস্ত হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়।
সেই ভাঙা কায়া নিয়ে উঠে দাঁড়ানোর শক্তি অর্জন করার ক্ষমতা সারা জীবনের জন্য বিলুপ্ত হয়ে যায়। প্রেম মানুষকে বাঁচতে শেখায়, আবার প্রেমই মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে অগ্রসর করে। অতিরিক্ত ভালোবাসার পরে মানুষটা হুট করে জীবন থেকে মর্মান্তিকভাবে হারিয়ে গেলে বিপরীতে পক্ষের মানুষটা আঘাত ছাড়াই রক্তাক্ত হয়ে যায়। উঠে দাঁড়ানোর শক্তি ক্ষয় হয়ে যায়। সবার প্রিয় মুনতাসিম আরও একটু গভীর প্রেমে মজুক। সুযোগ বুঝে আমরাও তার প্রেয়সীকে লুটে নিব। মুনতাসিম এমনিতেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথাগুলো কর্ণপাত হতেই সায়ান মৃদু হেসে চলে গেল। জাফর ইকবাল গানের সুর তুলতে তুলতে আস্তরণে এসে অন্তরঙ্গ মুহূর্তে মেতে উঠলেন। চারদিক সুখ সুখ অনুভূতিতে মেতে উঠেছে। মুনতাসিম আর মেহভিনের বিয়ের বার্তা পুরো এলাকায় ছড়িয়ে গিয়েছে। সবাই মেহভিনকে দেখতে আসছে। মেহভিনের ভীষণ বিরক্ত লাগছে। একই এলাকার মানুষ ছোট থেকেই দেখে আসছে। সেই মানুষকে নতুন করে দেখার কি আছে? নাকি তার রূপ নতুন করে রূপ বদল করেছে, যার জন্য সবাই তাকে দলে দলে দেখতে আসছে? মেহভিনের বাবার খোঁজ পড়লে সবাইকে জানানো হয়েছে। মেহভিনের নানি ভীষণ অসুস্থ, সেজন্য তাকে সেখানে থাকতে হচ্ছে। বিয়ের দিন এসে উপস্থিত হবেন। সবাই বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছে। কারণ ফরিদ রহমান এর আগেও বহুবার মেহভিনের নানা নানির দেখাশোনা করেছে। গৃহ ভর্তি মেহমান গিজগিজ করছে। কালকে গায়ে হলুদের অনুষ্ঠানে হবে। সমস্ত গৃহে ফুল আর মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে। মেহভিন আর মুনতাসিমের মতো নতুনভাবে সেজেছে দুটো গৃহ। রিয়াদ চৌধুরী ছেলের বিয়ের কোনো ত্রুটি রাখেনি। রাজকীয়ভাবে বিয়ের আয়োজন করেছেন। চৌধুরী গৃহের দিকে দৃষ্টিপাত করলেই মুগ্ধতা এসে আঁখি যুগলে ধরা দিচ্ছে। যে কেউ দেখলে বলবে কোনো এক রাজ্যের রাজার বিয়ের আয়োজন করা হয়েছে। রাজপ্রাসাদের ন্যায় গৃহটা রং বেরঙের ফুল আলো দিয়ে সেজে উঠেছে। তার সৌন্দর্য দিয়ে মানুষের হৃদয়কে আকৃষ্ট করতে বাধ্য করছে। বিবাহের দুদিন আগেই এত মানুষের আনাগোনা, এত এত কোলাহল। বিয়ের দিন কি অবস্থা হবে? গোলাপ আর রজনীগন্ধার সুবাস সবাইকে মাতাল করে তুলছে। চারিদিকে কাজের তোড়জোড় চলছে। মেহভিন নিজের কক্ষে বসেছিল। একদল মহিলা তাকে ঘিরে রেখেছে। ভালোমন্দ আলোচনা করছে। সে মন্ত্রীর বউ হবে, এটা তাদের কাছে বিশাল ব্যাপার। সবার এত বাড়াবাড়ি মেহভিনের মেজাজ উত্তপ্ত করে দিচ্ছে। সে একটু নির্জন স্থান খোঁজে ব্যস্ত, তবে আজ নির্জনতা পথ হারিয়েছে। কিছুতেই সে মেহভিনের সামনে ধরা দিচ্ছে না। তখনই মুঠোফোনটা জানান দেয়। সে কারো বার্তা নিয়ে এসেছে। ফোনটা হাতে নিতেই দেখল মুনতাসিম মেসেজ করেছে। কি করছেন ম্যাডাম? আপাতত একটু নির্জন জায়গায় খুঁজছি। এত কোলাহল, এত মানুষজন মস্তকে ব্যথা তুলে দিয়েছে। আমি আসব? আমি আসলেই নির্জনতা চলে আসবে। তার আগে বলুন, সেদিন ভূতের মতো গায়েব হয়ে গেলেন আর খোঁজ নিলেন না কেন? সেদিন কোথায় গিয়ে গেলেন? কারো মধ্যে বউ বউ ভাব পাচ্ছি। কেন বউ হবার মতো ভাব আমার নেই? এত সুন্দর একটা মেয়ে। আপনি কেন সবসময় রেগে রেগে কথা বলবেন? আপনি সবসময় হেসে হেসে কথা বলবেন। আপনার মুখশ্রীতে ক্রোধ মানায় না ম্যাডাম। আপনি হাসলে আপনাকে অনেক সুন্দর লাগছে। ফ্লার্ট করছেন নাকি আমার সাথে? না, বউকে বোঝাচ্ছি। তাকে হাসলে ভীষণ সুন্দর লাগে, তার মুখের একটুকরো হাসি আমার অশান্ত হৃদয়ের প্রশান্তির হাওয়া। মুনতাসিমের কথায় অদ্ভুতভাবে মেহভিনের সমস্ত কায়া কেঁপে উঠল। হৃদয়স্পন্দনের ক্রিয়া অস্বাভাবিকভাবে বেড়ে গেল। সে এক অদ্ভুত অনুভূতি। সেই অনুভূতির সাথে পরিচিত নয় মেহভিন। নতুন এক অনুভূতির সন্ধান পেল মেহভিন। সে কণ্ঠে স্নিগ্ধতা নিয়ে এসে বলল, আপনি ঘুমাবেন না? সকালে যখন আপনাকে হলুদ মাখাবে একটা ছবি দিন। আমি দেখব আপনাকে কেমন দেখায়। ভালো না দেখালে বিয়ে করবেন না? আমি বলেছি সে কথা।
আমি কি আপনাকে দেখতে চাইতে পারি না? বহু আগেই চোখ দিয়ে আমার সর্বনাশ করে রেখেছেন। যতটুকু সম্মান আছে বাকিটুকু সর্বনাশ করার ধান্দা। মুনতাসিমের কথায় মনের অজান্তেই লজ্জা পেল মেহবিন। সেটা প্রকাশ না করে রাগান্বিত হয়ে বলল, আচ্ছা অসভ্য লোক তো আপনি। আপনার মেসেজেই রিপ্লাই ইয়ার করব না। মেসেজটা পাঠিয়েই মুঠোফোনটা বালিশের নিচে রেখে দিল। মেহবিনের কাণ্ড দেখে সবাই মিটমিট করে হাসছে। কেউ কেউ রসিকতা শুরু করে দিয়েছে। এত আনন্দ এত সুখ সইবে তো? কথাগুলো ভাবতেই মেহবিনের বুকটা ভারী হয়ে আসল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ বসে থেকে সবাই কথা শুনতে লাগল। চারিদিকে প্রভাতের আলো ফুটতে গিয়েছে। অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা একটু অন্যরকম। রজনীর শেষ প্রহর থেকে রান্নার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। রান্নার টুংটাং ধ্বনি কর্ণকুহরে এসে বাড়ি খাচ্ছে। বাচ্চারা হই হুল্লোড় করছে, খেলাধুলা করে সমস্ত গৃহ মাতিয়ে রেখেছে। আগের তুলনায় দ্বিগুণ মেহমান এসে বাড়ি ভরে গিয়েছে। মুনতাসিমকে শুভ্র লুঙ্গি আর সেন্ডো গেঞ্জি পরিধান করিয়ে কাঁধের ওপরে লাল গামছা পরিয়ে ছাদে নিয়ে যাওয়া হচ্ছে। হলুদের আয়োজন ছাদেই করা হয়েছে। নিচে করার মতো অবস্থা নেই। তাই রিয়াদ চৌধুরী ছাদটাকেই বেছে নিয়েছে। মাশরাফি, শেহনাজ, তাহিয়া, রিনি আরও কিছু বয়স্ক মহিলারা যাচ্ছে মুনতাসিমের সাথে। শেহনাজ গান গাইছে, শেহনাজের সাথে সুর মেলাচ্ছে মাশরাফি। তাহিয়া চুপচাপ তাদের সঙ্গ দিচ্ছে। বৃদ্ধারা বলছে, আজকালকার পোলা মাইয়ারা গানের তালে তালে হলুদ লাগায়। আর আমাগো সময় কত আনন্দ কইরা গীত গাওয়া হইত। সে সব আজকাল মিঠা গেছে। তোরা গান বাজনা যা করার করবি। আমরা গীত গাইয়া আগে হলুদ লাগামু। তারপর বাচ্চারা হলুদ দিবি কি কইছি বুঝছস তোরা? শেহনাজ একটা বৃদ্ধার গাল টেনে বলল, সমস্যা নেই দাদি, যত রকমের গীত আছে সব গাইবে। তোমাদের হলুদ লাগানো শেষ হলে আমরা নাচ গান করে হলুদ অনুষ্ঠান শুরু করব। মুনতাসিমকে ছাদে নিয়ে এসে বসানো হল। বৃদ্ধারা গীত গাইছে আর হলুন দিচ্ছে। অদ্ভুতভাবে মুনতাসিমের ভীষণ লজ্জা লাগছে। সমস্ত মুখশ্রীতে রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। বৃদ্ধাদের পালা শেষ হলে সবাই আস্তে আস্তে হলুদ মাখিয়ে দিল। মুনতাসিমের সাথে সবাই হলুদ মাখায় মেতে উঠল। শেহনাজ আর মাশরাফি গানের তালে তালে নাচছে। তাদের সাথে একদল ছেলে মেয়ে এসে যোগদান করল। শীতের সকালের ঠান্ডা পানি কায়াতে পড়তেই সমস্ত কায়া কেঁপে উঠল। কলসি দিয়ে মুনতাসিমের মস্তকে পানি ঢালা হচ্ছে। হলুদের কাজ সম্পূর্ণ হলেই মুনতাসিম নিজে নেমে আসল। কক্ষের এসে ভালোভাবে গোসল করে বস্ত্র পরিধান করে নিল। তার ছোয়ানো হলুদ নিয়ে সবাই মেহবিনের গৃহের উদ্দেশ্য বের হবে। মেহবিনকে হলুন শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। সমস্ত কায়াতে তাজা সতেজ গাঁদা ফুলের অলংকার বানিয়ে পরিয়ে দেওয়া হয়েছে। সবাই মেহবিনকে দেখে দোয়া করে দিচ্ছে। রাইমা বেগম মেয়ের দিকে মুগ্ধ নয়নে দৃষ্টিপাত করে আছেন। তার মেয়েকে পরীর থেকে কোনো অংশে কম লাগছে না। মেয়ের হাতে কামড়ে দিতে ইচ্ছে করছে, যেন তার মেয়ের সৌন্দর্যে কারো নজর না লাগে। মেহবিনকে হলুদের আয়োজনের মাঝখানে বসিয়ে দেওয়া হল। সেখানে নানা রকমের মিষ্টি সাজিয়ে রাখা হয়েছে। রংবেরঙের ফল কেটে সুন্দর সুন্দর ডিজাইন করে সাজিয়ে রেখেছে। সবাই আসছে মেহবিনকে মিষ্টি খাইয়ে দিয়ে দোয়া করে টাকা দিয়ে চলে যাচ্ছে। মেহবিন অসহায় দৃষ্টিতে মায়ের দিকে দৃষ্টিপাত করে আছে। এত মানুষের আনাগোনা, তবুও তার ভেতরটা খালি খালি লাগছে। ভীষণ করে বাবার করে মনে পড়ছে। বাবার কথা স্মরণ হতেই ভেতরটা ভীষণ জ্বালা পোড়া করছে। আখিযুগলের কার্নিশে অশ্রুকণা এসে জমাট বাঁধল। এর মধ্যেই হইচই শোনা গেল, হলুদ এসে গিয়েছে। শেহনাজ এসেই মেহবিনের পাশে বসল। মেহবিনের ডান হাত ধরে বলল, আমি ভাবির ডান হাতে মেহেদি দিয়ে দিব। তোরা কে বাম হাতে দিয়ে দিবি ঠিক কর। একদম আমাদের সাথে ঝামেলা করতে আসবি না।
তাহলে ভাইকে বলে সবার অবস্থা খারাপ করে ফেলব। মুহূর্তের মধ্যে মেহেদি দেওয়া নিয়ে ঝামেলা বেঁধে গেল। হলুদ বড়দের হাতে দেওয়া হয়ে গিয়েছে। তাদের ঝামেলার মাঝেই একজন বলল, অবিবাহিত মেয়েগুলো সইরা যাও, আমরা হলুদ দিয়া চইলা যাই, তারপর তোমরা সবাই মিলা মেহেন্দি পরাইয়া দিও। মহিলাটির কথায় কয়েকজন সরে গেল। মেহবিনকে হলুদ পরিয়ে দিয়ে সবাই সরে যেতেই সবাই মেহবিনের হাত নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেল। অবশেষে চারজন মিলে ঠিক করল তারাই মেহেদি পরাবে। শেহনাজ খুব সুন্দর করে মেহেদি পরাতে পারে। সবাই মেহবিনকে মেহেদি পরিয়ে দিচ্ছে। মেহবিন চুপচাপ বসে বসে দেখছে, মুখ দিয়ে কোনো বাক্য উচ্চারণ করছে না। রাইমা বেগম মেয়েকে ভরসা দিতে একটু পরপর এসে দেখে যাচ্ছে। মেহবিনের দুহাতের মাঝখানে মুনতাসিমের নাম লিখে দেওয়া হয়েছে। মেহেদি পরানো শেষ করে সবাই নিজদের মতো করে আড্ডায় মেতে উঠেছে। এত সুখ এত আনন্দ, তবুও কোথাও জানি মেহবিনের ভেতরটা শূন্যতা অনুভব করছে। অদ্ভুতভাবে আঁখি যুগল দিয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ছে। এমন অনুভূতি সে আগে কখনো অনুভব করেনি। তবে আজ কেন তার এত কষ্ট হচ্ছে? প্রশ্নের গভীরে গিয়ে উত্তর পায়নি সে। মনের অজান্তেই দীর্ঘশ্বাস বের হয়ে আসল। গীতের প্রতিধ্বনিতে চারদিক মুখরিত হয়ে উঠেছে। মেহবিনকে গোসল করিয়ে দেওয়ার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। স্বজনরা গীত গাইছে আর মেহবিনের মস্তকে পানি ঢালছে। সমস্ত কায়াতে কম্পন সৃষ্টি হয়েছে মেহবিনরে। হলুদের কার্যক্রম শেষ হতেই মেহবিনকে কক্ষে পাঠিয়ে দেওয়া হল। মেহবিন কক্ষে এসে গোসল করে মেরুন রঙের শাড়ি পরিধান করে নিল। কক্ষের কবাট খুলে বাহিরে যাবে এমন সময় মুঠোফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে মুনতাসিমের নামটা জ্বলজ্বল করছে। ফোনটা কর্ণে ধরতেই মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো, কালকে কিন্তু শাড়ি পরতে হবে। যদি না পরি তাহলে কি করবেন? আমি গিয়ে পরিয়ে দিয়ে আসব। আমার বউকে আমার মনের মতো করে সাজিয়ে নিয়ে আসব। আর যদি না সাজি? বললাম তো আমি গিয়ে সাজিয়ে দিব। সাহস আছে? আমার সাহস দেখতে চান নাকি? হুম, চাই। আমি জানি আপনি আমার মনের মতো করেই সাজবেন। কালকেও বলেছিলেন কাঁচা ফুল দিয়ে সাজবেন না। তাহলে আজ সেজেছিলেন কেন? আমার মন চেয়েছিল তাই। মিথ্যা কথা বলছেন? আমি আপনাকে ভয় পাই? যে মিথ্যা কথা বলবো? আমি তো দেখতে পাচ্ছি আপনি আমাকে ভয় পান। কালকে আমি লেহেঙ্গা পরব, না শাড়ি পরবেন। মেহবিন আর কিছু বলার সুযোগ পেল না। তখনই কেউ কবাটে কড়া নাড়ে খেতে যাবার জন্য। মেহবিন মুনতাসিমের থেকে বিদায় নিয়ে কক্ষ থেকে বের হয়ে গেল। আরিয়ান আর মিরাজুল তৈরি হয়ে নিয়েছে। আরিয়ান আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো ব্যাগে তুলে নিল। দুজনেই কালো পোশাক পরিধান করেছে। খুব কাছে থেকে গভীরভাবে পর্যবেক্ষণ না করলে কেউ বুঝতে পারবে না তারা দুজন আরিয়ান আর মিরাজুল। আরিয়ান চরণে জুতা পরতে পরতে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের লোকরা কোথায়? 6টা গাড়ি নিয়ে তারা আগে বেরিয়ে পড়েছে। আমরা তো তাদের থেকে অনেকটা দূরত্বে আছি। আমাদের সেখানে পৌঁছে যেতে গোটা একটা দিন লাগবে। আমরা সেখানে গিয়ে কার কাছে থাকব? আরিয়ানের কথায় মিরাজুলের চোয়াল শক্ত হয়ে এল। সে রাগান্বিত হয়ে কক্ষ ত্যাগ করল। আরিয়ান বিরক্তি মাখা মুখশ্রী করে তার যাওয়ার দিকে দৃষ্টিপাত করে আছে। মিরাজুলের এমন গাছাড়া ভাব আরিয়ানকে অতিষ্ঠ করে তুলেছে। মেহবিনের আগেই না আবার মিরাজুলকে সে খুন করে বসে। মিরাজুল হাতের বন্দুকটা নিজের মধ্যে আড়াল করে নিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, এই জন্যই তোমাকে মেহবিন বিয়ে করেনি। মস্তক ভর্তি শুধু ক্রোধ আর গোবর আছে। আরিয়ান রাগান্বিত হয়ে মিরাজুলের শার্টের কলার পাকড়ে ধরল। তাকে হালকা ঝাঁকিয়ে বলল, নিজেকে তুমি কি মনে করো? তুমি ভুলে যেও না এই যে এতদূর পর্যন্ত আসতে পেরেছ, সেটা কার জন্য? অবশ্যই আমার জন্য।
আমি চাইলে তোমার যাত্রা এখানেই থামিয়ে দিতে পারি। আরিয়ানের কথায় মিরাজুলের মুখশ্রীতে বিরক্তি ফুটে উঠল। ক্রোধে সমস্ত কায়া কেঁপে কেঁপে উঠছে। মিরাজুল ঝাড়ি দিয়ে আরিয়ানের হাত সরিয়ে দিয়ে বলল, এই শক্তির প্রয়োগ আমার কাছে না করে যদি মেহভিনের সাথে করতে, তাহলে আজ তুমি মেহভিনের অর্ধাঙ্গ হয়ে যেতে। মস্তক তো একদমই ফাঁকা, তাই তোমার ফলাফলগুলোও ফাঁকা। এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবে নাকি আমার সাথে যাবে? মিরাজুলের কথায় হুঁশ আসলো ও আরিয়ানের এই কয়েকদিনে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে দুজনের। তবে মিরাজুল আরিয়ানের চেয়ে অধিক বুদ্ধিমান হওয়ায় আরিয়ান তার সাথে পেরে ওঠে না। দুজন আর বিলম্ব করল না, নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। অন্ধকার কক্ষে নিস্তেজ অবস্থায় বাধা ছিল যুবকটি। তখনই কক্ষের মধ্যে এক রমণী প্রবেশ করে। রমণী দেখে গার্ডগুলো বিস্ময় নয়নে দৃষ্টিপাত করে আছে। প্রাণপ্রিয় ভাইয়ের এমন করুণ অবস্থা দেখে রমণীর বুকটা হু হু করে উঠল। সে অস্থির হয়ে ভাইয়ের কাছে এসে অবস্থান করল। নিজের কোমল হাতের ছোঁয়ায় ভাইয়ের গাল স্পর্শ করল। কারো আদুরে স্পর্শ কায়াতে পড়তেই অসহায়ত্ব আখিযুগল দৃষ্টি মেতে তাকাল। সামনে অবস্থান করা মানুষটিকে দেখে অধরের কোণে হাসি ফুটে উঠল। মলিনতার ছোঁয়ায় মাখা হাসিটা বেশ দারুণ দেখাল রমণীর কাছে। সে হুঙ্কার ছেড়ে বলল, তোমাদের সাহস কি করে হয় আমার ভাইকে আহত করে এই অবস্থায় ফেলে রাখার? দ্রুত আমার ভাইয়ের বাঁধন খুলে দেওয়া হোক। রমণীর কথায় গার্ডদের মধ্যে একজন বলল, আপনার সাহস কি করে হয় এখানে আসার? স্যার জানতে পারলে তার সাথে আপনার মস্তকটাও কাটা যাবে। রমণী বস্ত্রের ভেতর থেকে বন্দুক বের করে গার্ড হাত বরাবর মারল। গার্ডটা হৃদয় বিদারক চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তখনই কেউ রমণীর মুখশ্রী পেছনে থেকে চেপে ধরল। রমণীকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তা দেখে বিধ্বস্ত যুবকটি বজ্রকণ্ঠে বলল, আমার বোনকে ছেড়ে দে জানোয়ার। আমি মুক্ত হলে তোকে আর তোর মুনতাসিমকে কেটে টুকরো টুকরো করে কুকুরের খাদ্য বানাব। আমার বোনের কায়াতে একটা ফুলের টোকা পড়লে আমি তোকে শেয়াল শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খাব। যুবকের কথায় পরিবর্তন আসলো না সামনে থাকা মানুষটার। সে আগের ন্যায় রমণীকে টানতে টানতে নিয়ে গেল। বিধ্বস্ত যুবকটি নিরুপায় হয়ে চেয়ে চেয়ে দেখল। তার জন্য তার বোনের করুণ অবস্থাটা। ভেতরটা দাউদাউ করে জ্বলে উঠল। মন বজ্রকণ্ঠে হুঙ্কার ছেড়ে বলছে, প্রতিটি কাজের হিসাব দিতে হবে মুনতাসিম ফুয়াদ। আনন্দ উল্লাস করে কেটে দিল রজনী, কেটে গেল আস্ত একটা দিন। বিবাহের অনুষ্ঠান সন্ধ্যায় শুরু হবে। সূর্য মামা বিদায় জানিয়ে আধারকে আমন্ত্রণ করল ধরণীর বুকে আসার জন্য। সূর্য মামা বিলুপ্ত হবার সাথে সাথে আধার ধরণীর বুকে ছড়িয়ে পড়তে শুরু করল। রাইমা বেগম বরযাত্রীর জন্য খাবার সাজাচ্ছিলেন। তখনই কর্ণকুহরে এসে পৌঁছাল। কি রে রাইমা, বিয়ের সময় তো হয়ে এলো, কিন্তু ফরিদ তো এখনো এসে পৌঁছাল না। তুই ফরিদের নাম্বারটা আমাকে দে। আমি ফরিদকে ফোন দিয়ে দেখি সে কোথায়, আসতে কতক্ষণ দেরি হবে। সে আসবে না আম্মা। আমার মায়ের অবস্থা ভালো না, হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে কেউ নেই, যার ফলে মেহভিনের বাবাকে আবার ঘুরে যেতে হয়েছে। মেহভিনের বিয়ে হয়ে গেলে আমিও চলে যাব। মেহভিনকে এ কথা বলবেন না, সে চিন্তা করবে। বৃদ্ধার বয়স্ক দৃষ্টি রাইমা বেগমের দিকে সন্দিহান দৃষ্টিতে দৃষ্টিপাত করে আছে। সে রহস্যের গন্ধ পাচ্ছে। সে এক কান দুই কান করতে করতে 5 কান পর্যন্ত পৌঁছে দিল তথ্যটা। সবাই কানাঘুষা করছে, তবে সামনে বলার সাহস কেউ পাচ্ছে না। এর মধ্যেই হইচই শোনা গেল, বর চলে এসেছে। সবাই বরকে বরণ করার জন্য চলে গেল। এলাকার বাচ্চারা বরের গেট ধরেছে। তারা অনেক কষ্ট করে বরের গেট সাজিয়েছে। ফুল সংগ্রহ করে নিয়ে এসে বরের জন্য মালা বানিয়েছে। এত কষ্ট কিছুতেই বৃথা যেতে দেওয়া যাবে না। তার মধ্যে একটা ফর্সা বাচ্চা ছেলেকে দেখে শেহনাজ বলল, আমরা তোদের টাকা দিতে পারি,
কিন্তু আমার একটা শর্তে আছে। তোদের সাথে কালো শার্ট পরা ছেলেটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। তোরা যদি এই কালো শার্ট পরা ছেলেটার সাথে আমার বিয়ে দিস, তাহলে আমি তোদের 1000 টাকার বদলে পুরো 5000 টাকা দিব। শিশু মস্তিষ্ক শেহনাজের এমন কথায় লজ্জায় মস্তক নুইয়ে নিল। অন্যান্য বাচ্চারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করল। আনন্দ উচ্ছ্বাসে বরবরণ হয়ে গেল। এবার খাওয়া দাওয়ার পালা, সবাইকে খেতে বসানো হয়েছে। তখনই মুনতাসিমের দিকে বন্দুক তাক করা হয়। যখন শ্যুট করতে যাবে তখনই পেছনে থেকে মিরাজুলের মুখশ্রী চেপে ধরা হয়। মিরাজুল যন্ত্রণায় ছটফট করতে থাকে। ছাড়া পাবার জন্য শত রকমের কৌশল ব্যবহার করে ও মানুষটার হাত থেকে ছাড়া পেতে সে ব্যর্থ হয়। দুজন ধস্তাধস্তি করতে করতে মিরাজুল নিস্তেজ হয়ে পড়ে। তখনই মানুষটা মিরাজুলকে অজ্ঞান করে ফেলে। মিরাজুলের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, আমার ভালোবাসার মানুষের ভালো থাকা কেড়ে নেওয়ার অধিকার আমি তোদের দেইনি। যেখানে আমি নিজেই নিজের মনকে বুঝিয়েছি, মানিয়েছি, সেখানে তোদের সাহস হয় কি করে তাদের সুখের দিকে নজর দেওয়ার? তোদের এতটা দূরে পাঠাবো যতটা দূরে গেলে ফিরে আসতে পারবি না। কথাগুলো বলেই উন্মাদের মতো উচ্চ হাসিতে মেতে উঠল। মেহবিনকে লাল টকটকে রঙের শাড়ি পরানো হয়েছে। সমস্ত কায়া জুড়ে সোনার অলংকার পরিয়ে দেওয়া হয়েছে। সবাই মুগ্ধ হয়ে মেহবিনের দিকে দৃষ্টিপাত করে আছে। মেয়েটার ভেতরে এতটা সৌন্দর্য লুকিয়ে আছে, তা মেয়েটার বিয়ে না হলে জানতেই পারত না। সবাই মনে মনে আফসোস করতে শুরু করল। কেউ কেউ ঈর্ষা করছে। মেহবিনের সমস্ত মুখশ্রী মলিনতায় ছেয়ে গিয়েছে। এত ভিড়, এত কোলাহল, আখিযুগল মাকে খুঁজতে ব্যস্ত। এর মধ্যেই কাজী সাহেব চলে আসলো বিয়ে পড়ানোর জন্য। মুহূর্তের মধ্যে পুরো কক্ষ নিস্তব্ধ হয়ে গেল। কিছু মেয়ে মেহবিনের মস্তকে বড় করে ঘোমটা টেনে দিল। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দিল। অদ্ভুতভাবে মেহবিনের ভেতরে ভয় কাজ করছে। সমস্ত শরীর অবশ হয়ে আসছে। কণ্ঠনালী দিয়ে কোনো বাক্য উচ্চারিত হচ্ছে না। নিজেকে যতই স্বাভাবিক করার চেষ্টা করছে, মানসিকভাবে সে ততই অস্বাভাবিক হয়ে উঠছে। অনবরত অশ্রু বিবর্জন দিয়েই যাচ্ছে। তবুও মুখশ্রী দিয়ে কবুল শব্দটা উচ্চারিত হচ্ছে না। দীর্ঘ সময় নিয়ে কবুল বলতে সক্ষম হল মেহবিন। সবাই মোনাজাত ধরল। বিয়ের কাজ সম্পূর্ণ হতেই সবাইকে মিষ্টি বিতরণ করা হল। মেহবিনকে বিদায়ের জন্য বাহিরে নিয়ে আসা হল। মুনতাসিমের দৃষ্টি মেহবিনের দিকে যেতে ডান হাতটা আপনা আপনি বুকের পাপাশে চলে গেল। আমি শেষেই মেয়ে আমাকে একদম শেষ করে দিয়েছে। নিজের অস্তিত্ব বলতে যতটুকু ছিল আজ সবটুকু নিজের মধ্যে গ্রাস করে নিয়েছে। বেহায়া আখিযুগল চোখের পলক ফেলতে ভুলে গিয়েছে। আজ আখিযুগল তাকিয়ে থাকতেও দ্বিধাবোধ করছে না। আজ থেকে এই মানুষটা একান্তই তার নিজের, এই মানুষটার প্রতি একান্তই তার অধিকার থাকবে। তার সমস্ত অস্তিত্ব জুড়ে শুধু সে বিচরণ করবে। তাইয়ান নিজের আবেগকে দমিয়ে রাখতে পারল না। উৎসুক কণ্ঠে বলল, এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবেন না স্যার? এখানো পুষ্পসজ্জার রাত বাকি। একবার বিয়ে না করে ও সন্তানের বাপ হতে হতে বেঁচে গিয়েছেন, এখন বিয়ে করে বাপ না হতেই পটল তুলবেন? কথাগুলো বলেই তাইয়ান মুনতাসিমের দিকে দৃষ্টিপাত করল। সাথে সাথে তার জান উড়ে যাবার জোগাড়। সে শুকনো ঢোক গিলে ভয়ার্ত দৃষ্টিতে মুনতাসিমের দিকে দৃষ্টিপাত করে আছে। ভয় পুরো শরীর থরথর করে কাঁপছে। সে মলিন গলায় বলল, সরি স্যার, সবাই কত আনন্দ করছে। আপনাদের নিয়ে কত মজার মজার কথা বলছে। আমিও বলে ফেলছি, ছোট ভাই মনে করে মাফ করে দেন। মুনতাসিম কিছু বলল না। সে সামনের দিকে দৃষ্টিপাত করে আছে। তাইয়ানের মুখশ্রীতে হাসি ফুটে উঠল। সে জানে সে ঠিক কতটা প্রিয় মুনতাসিমের। মুনতাসিম মুখে যাই বলুক না কেন, সে কোনোদিন তাইয়ানের কিছুই করবে না। মুনতাসিমের রক্তিম দৃষ্টিকে ভয় পাওয়া যেন তার প্রতিদিনের অভ্যাস।
সে ভয়কে দূরে সরিয়ে দিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠল। আজকালকার যুগে বিয়ের দিন মেয়েরা কাঁদতেই ভুলে গিয়েছে। নিজের বিয়েতে নিজেই নাইচা গাইয়া উল্টাইয়া দেয়। আমাদের মেহেভিন সোনার টুকরো একটা মেয়ে। ছোটবেলা থেকে কোনো বাজে রিপোর্ট নাই। এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। দোয়া করি মা স্বামীর সংসারে তুমি সুখী হও। হাতের মেহেদির রঙও দেখি ভীষণ গাঢ় হয়েছে। শুনেছি যার হাতের মেহেদির রং যত বেশি গাঢ় হয়, সে স্বামীর সোহাগ তত বেশি পায়। মহিলাটির কথাগুলো কর্ণকুহরে আসতেই সবাই উচ্চ শব্দে হেসে উঠল। মেহেভিন শক্ত করে মায়ের হাত ধরে আছে। মুনতাসিমকে মেহেভিনের পাশে নিয়ে এসে দাঁড় করানো হল। মাশরাফি শেহনাজকে বলল, বিয়ে করার সাথে সাথে ভাইয়ার ক্ষমতা কি আরও বেড়ে গেল নাকি আপু? কবুল বলার সময় এত দ্রুত বলল যেন ভাবি পালিয়ে যাচ্ছে। এখন ভাবির পাশে এসে দাঁড়াতে বলতে না বলতেই ঝড়ের গতিতে এসে দাঁড়াল। ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার আনন্দই আলাদা। যেদিন বড় হবি সেদিন বুঝতে পারবি। কথাগুলো বলেই শেহনাজ মুনতাসিমের পাশে এসে দাঁড়াল। মুনতাসিম দুধ কলা খাইয়ে দেওয়া হল, সেটার আংশিক অবশিষ্ট ছিল। বাকিটা মেহেভিনকে খাইয়ে দিল রাইমা বেগম। মেহেভিনের হাত মুনতাসিমের হাতে তুলে দিয়ে বলল, নিজের জান তোমার হাতে তুলে দিচ্ছি। আমি বেঁচে থাকা অবস্থায় যদি কখনো মনে হয় সে তোমার সাথে সংসার করার যোগ্য না, নিজ দায়িত্বে আমার কাছে দিয়ে যাবে। আমার বুকের জিনিস আমি আবার বুকে আগলে নিব। আমি তোমাকে ভরসা করেছি, তাই এই ভরসার হাতে আমার কলিজার টুকরাকে তুলে দিলাম। কখনো কষ্ট পেতে দিও না। তার অশ্রুগুলো মাটিতে পড়ার আগেই তুলে আমার মেয়েসহ সেটা দিয়ে যেও। আমি আমার মেয়ের ভালো থাকার আশায় তোমার হাতে তুলে দিয়েছি। যেদিন আমার মেয়ের ভালো থাকাটা হারিয়ে যাবে, সেদিন আমার মেয়েকে দুঃখ দেওয়া মানুষটাও আর ধরনীর বুকে থাকবে না। এই মেয়ের জন্য আমি সমস্ত ধরনীর মানুষের সাথে যুদ্ধ করেছি। তাকে দুঃখ দিল, আঘাতটা আমার কলিজাতে লাগবে। আমি তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছি। আমার ভরসার মূল্য দিও। আমার বিশ্বাস বিফলে যেতে দিও না বাবা। মুনতাসিম মেহেভিনের হাত শক্ত করে ধরে জবাব দিল, আজ থেকে তার সব দুঃখ আর বিপদ আমার। যেদিন আপনার ভরসার মূল্য ভেঙে যাবে, সেদিনই হবে আমার জীবনের শেষ দিন। নিজের সর্বোচ্চ দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করব। আমাকে ভরসা করেই দেখুন না আন্টি। সময়ের সাথে প্রমাণ আপনি নিজেই পেয়ে যাবেন। মুনতাসিম কথায় নয় কাজে বিশ্বাসী। মুনতাসিমের কথা শুনে রাইমা বেগমের বুকটা প্রশান্তিতে ভরে গেল। মেহেভিন মাকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। নিঃশব্দে কান্না করে যাচ্ছে। সবাই শক্তি প্রয়োগ করেও মেহেভিনকে ছাড়াতে পারছে না। মাকে না ছাড়ার পণ করেছে সে। রাইমা বেগম সবাইকে দূরে যেতে বলল। সে মেহেভিনের মস্তক তুলে বলল, বাচ্চাদের মতো আচরণ করছিস কেন মেহেভিন? তুমি আমার সাথে চলো। লোক হাসাতে চাস? আমি এতটাও দুর্বল নই। নিজেকে রক্ষা করার মতো ক্ষমতা আমার আছে। আমাকে কঠিন হতে বাধ্য করিস না। চুপচাপ গিয়ে গাড়িতে বসবি। মেহেভিনের অবস্থা দেখে মুনতাসিমের ভীষণ খারাপ লাগছে। সে রাইমা বেগমকে বলল, আন্টি আপনি আমাদের সাথে চলুন। এটা দৃষ্টিকটু দেখায় বাবা। তোমরা সামনের দিকে এগোনোর প্রস্তুতি নাও। আমি মেহেভিনকে নিয়ে আসছি। তখনই সবাই হৈ হৈ করে উঠল, নতুন বউ কেন হেঁটে যাবে? আশেপাশে তেমন কেউ নেই যে তাকে বলবে। মেহেভিনকে সে গাড়ি পর্যন্ত কোলে তুলে নিয়ে যাক। তখনই নজরে আসে আয়মান। সবাই আয়মানকে ধরল। আয়মান রাজিও হয়ে গেল, তবে মেহেভিনের মাঝে একরাশ অস্বস্তি ঘিরে ধরল। যাকে বিয়ে করবে না বলে পালিয়েছে, তার কোলে সে কিভাবে উঠবে? মেহেভিনের ভাবনার মাঝেই কারো গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল, আমার কি হাত নেই? নাকি আমি প্রতিবন্ধী যে আমি থাকার পরেও আমার বউকে অন্য কেউ কোলে নিবে?
আমার বউকে কোলে তুলে নিয়ে যেতে হলে আমিই নিয়ে যাব। তবুও কোনো পরপুরুষকে আমার বউয়ের কাছে আসতে দিব না। যারা অন্যকের বউকে কোলে নিতে বলে আর যারা অন্যের বউকে কোলে তুলে নিতে আসে, তাদের মতো মেরুদণ্ডহীন মানুষ ধরনীর বুকে দুটো নেই। কথাগুলো বলেই মেহবিনকে কোলে তুলে নিল মুনতাসিম। আকস্মিক ঘটনায় মেহবিন বিস্ময় নয়নে মুনতাসিমকে দিকে দৃষ্টিপাত করে আছে। মুনতাসিমের কাণ্ড দেখে সবাই মিটমিট করে হাসছে। মুনতাসিমের সাথে তাল মিলিয়ে সবাই গাড়ির কাছে চলে গেল। মেহবিনকে গাড়িতে বসিয়ে দিয়ে সে ও মেহবিনের পাশে বসে ফিসফিস করে বলল, আজকে যত খুশি পারুন কান্না করে নিন। আজকের পর থেকে আর কোনোদিন কান্না করতে দিব না। মুনতাসিমের কথায় মেহবিন মায়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। অদ্ভুতভাবে আখিযুগল দিয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ছে। মনের অজান্তেই ভেতরটা খালি খালি লাগছে। গাছের আড়ালে মস্তক লুকিয়ে দক্ষভাবে মেহবিনের দিকে বন্দুক তাক করা হল। ক্রোধ সমস্ত কায়া কেঁপে কেঁপে উঠছে আরিয়ানের। মিরাজুল মুখে অনেক বড় বড় কথা বলেছিল, কিন্তু কাজের বেলায় শূন্য। এই যে বিয়ে হয়ে গেল, এখন মেহবিনের বিদায়ের পালা চলে আসলো, তবুও তার দেখা মিলছে না। ক্রোধের মাত্রা সময়ের সাথে তাল মিলিয়ে প্রকোপ হতে লাগল। সমস্ত কায়া থরথর করে কাঁপছে। সে বিলম্ব করল না। দ্রুত গুলি করার জন্য প্রস্তুত হতেই মিরাজুলের মতো কেউ তাকে পেছনে থেকে চেপে ধরল। দুজন মানুষের হাতাহাতির মাঝেই আরিয়ান জ্ঞান হারাল। সেই সাথে অন্ধকার আচ্ছন্নে ঢেকে গেল কারো চূর্ণবিচূর্ণ হৃদয়। ভেতরটা ভীষণ বাজেভাবে জলে পুড়ে যাচ্ছে। মানুষটা অশ্রুসিক্ত নয়নে শেষবারের মতো প্রেয়সীকে দেখে নিল। ভেতর জুড়ে আজ শুধুই হাহাকারের বসবাস। তারে এত করে চাইল, তবুও মানুষটারে নিজের করে পেল না। বুকটা ভারী হয়ে আসতে শুরু করেছে। এভাবে দাঁড়িয়ে থাকলে ভেতরে থেকে দুমড়ে মুচড়ে যাবে। নিজের প্রেয়সীকে অন্য কারো হতে দেখার সহ্য ক্ষমতা সবার থাকে না। তবে বিধাতা তাকে সেই ক্ষমতা দিয়েছে। তবে ক্ষমতাটা বেশিক্ষণ স্থায়িত্ব পেল না। মনের সাথে সাথে কায়ার সমস্ত শক্তি ক্ষয় হতে শুরু করল। সে মলিনতায় ছোঁয়ায় মাখা কণ্ঠে বলল, ভালো থেকো আমার না হওয়া প্রিয় মানুষ। পরের বার জন্ম বলে যদি কিছু থেকে থাকে, তবে আমি অবশ্যই মুনতাসিম হয়ে জন্মাব। খুব সঙ্গোপনে তোমার ভালোবাসা লুফে নিব। আমার মতো নিকৃষ্ট মানুষের সাথে তোমার যায় না। মুনতাসিমের মতো অসাধারণ ব্যক্তিত্বের মানুষই তোমার যোগ্য। আমার মতো অমানুষ কখনোই তোমার ভালোবাসা পাবার যোগ্যতা রাখে না। পরপরে দেখা হলে একজন ভালো মানুষ হয়ে আল্লাহর কাছে তোমারে চাইব। তখন আমায় ফিরিয়ে দিও না, আমার না হওয়া প্রিয় মানুষ। তুমি ভালো থেকো, সুখে থেকো। তোমার নতুন জীবনের জন্য শুভেচ্ছা রইল। গুড বাই ডার্লিং। বাক্যগুলো শেষ করেই আধারের সাথে মিলিয়ে গেল মানুষটা। রাজপ্রাসাদের মতো বিশাল গৃহের সামনে এসে দাঁড়ালো গাড়িটা। মুনতাসিম আগে নেমে মেহবিনের হাত ধরে মেহবিনকে নামাল। সে মেহবিনের হাত শক্ত করে ধরে প্রবেশ দ্বারে এসে স্থির হল। সাহেলা চৌধুরী দুজনকে বরণ করে নিল। দূরের স্বজনরা বউ দেখতে ভিড় জমিয়েছে। এত ভিড়ের মাঝে হঠাৎ মুনতাসিমের আখিযুগল অস্থির হয়ে যায়। বিদায়ের মুহূর্ত থেকে তাইয়ানের উপস্থিতি সে অনুভব করছে না। ছেলেটা তো তাকে ছাড়া এক মুহূর্ত কোথাও যায় না। তবে আজ তার কি হল যে মুনতাসিমের আশেপাশে ও তাকে দেখা যাচ্ছে না? মুনতাসিমের ললাটে চিন্তার ভাঁজ পড়ল। তাইয়ানের জন্য ভীষণ চিন্তা হচ্ছে তার। সবাই মেহবিনকে ঘিরে ধরে বসে আছে। মুনতাসিম মেহবিনকে বলল, আপনি এখানে সবার সাথে বসে গল্প করেন, আমি 5 মিনিটে আসছি। মেহবিন কোনো উত্তর দিল না। নতুন মানুষদের ভিড়ে ভীষণ অস্বস্তি লাগছে তার। মুখ ফুটে সে কথা বলতেও পারছে না সে। সবাই তাকে প্রশ্ন করছে, সে হ্যাঁ না উত্তর দিচ্ছে।
সবাই অনেক প্রশংসা করল মেহবিনের। এত ভিড়ের মধ্যে সে তাইয়ানকে কোথায় পাবে? চিন্তায় মস্তক ঝনঝন করে উঠল। মুনতাসিম সমস্ত গৃহ হন্যে হয়ে খুঁজে চলছে। অবশেষে গৃহের পেছনে মুনতাসিমের ফলের বাগানে তাইয়ানের দেখা মিলল। তাইয়ানের কাঁধে স্পর্শ করতেই তাইয়ান চমকে উঠল। তড়িঘড়ি করে আখি যুগলের অশ্রুকণাগুলো মুছে নিল। মুনতাসিম গম্ভীর দৃষ্টিতে তাইয়ানের দিকে দৃষ্টিপাত করে আছে। তাইয়ানের সমস্ত মুখশ্রীতে মলিনতা ছেয়ে গিয়েছে। আখি যুগল ভয়ঙ্করভাবে রক্তিম বর্ণ ধারণ করেছে। তাইয়ান অপরাধীর ন্যায় বলল, সরি স্যার, আমি আসলো ভেবেছিলাম এত মানুষ আছে সমস্যা হবে না, তাই আপনার থেকে কিছুটা দূরত্বে চলে এসেছি। মুনতাসিমের মুখশ্রীতে কোনো পরিবর্তন এলো না, সে আগের ন্যায় গম্ভীর মুখশ্রী করে বলল, সত্যি কথা বলো। কিসের সত্যি কথা স্যার? এক কথা দুবার বলা পছন্দ করি না। কিছু হয়নি স্যার, চলুন ভেতর যাই। সবাই আপনাকে খুঁজবে। কাঁদছিলে কেন? আপনার আজ কত বড় সুখের দিন স্যার। আপনাকে ভেঙে চূর্ণবিচূর্ণ হতে দেখেছি, কিন্তু আপনার আনন্দ কোনোদিন দেখিনি। আজ আপনার আনন্দ দেখে আমার এতটা আনন্দ হচ্ছে যে আখি যুগলের কার্নিশে অশ্রুকণা এসে জমা হচ্ছে। অভিনয় তুমি ভীষণ কাঁচা তাইয়ান। পাকাপোক্ত হয়ে তারপর আমার সাথে অভিনয়ের খেলা খেলতে আসবে। আমি তোমাকে জাস্ট 10 সেকেন্ড সময় দিলাম। সত্যি কথা ছাড়া একটা অযথা বাক্য যেন মুখ দিয়ে উচ্চারিত না হয়। আমার কথাগুলো মস্তকে রেখে বলা শুরু করো। স্যার, আমার বাবা মারা গিয়েছে। কথাগুলো বলতে গিয়েও তাইয়ানের কণ্ঠনালী কাঁপছিল। ভেতরটা অসহ্য যন্ত্রণায় ছটফট করছে। মানুষটাকে এতদিন অবহেলা করে এসেছে সে। যে মানুষটাকে এতদিন ঘৃণা করত আজ সেই মানুষটার জন্য ভেতরটা হাহাকার করছে। তাইয়ানের কথায় মুনতাসিম বিস্ময় নয়নে তাইয়ানের দিকে দৃষ্টিপাত করে আছে। সে কিছুটা বিস্ময় কণ্ঠে বলল, তুমি না বলেছিলে তোমার কেউ নেই? মিথ্যা কথা বলেছিলাম স্যার। আমি আসলেও আমার বাবাকে ঘৃণা করতাম, যদিও ঘৃণার মাত্রা এতটাও প্রকোপ ছিল না। আমার মা কালো ছিল বলে আমার বাবা আমার মাকে ছেড়ে সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে নেন। তারপর আর আমাদের কোনো খোঁজ খবর তিনি রাখেননি। মা আমাকে অনেক কষ্ট করে পড়ালেখা করিয়েছে। আমি নিজেও মায়ের সাথে কাজ করেছি। আমার মা রাতে ফুপিয়ে ফুপিয়ে কান্না করত। মায়ের কান্না আমার বুকে ভীষণ ব্যথা দিত। আমি তখন অনেক ছোট ছিলাম। আমার মাকে সুখে রাখার মতো ক্ষমতা আমার ছিল না, তবে মনে মনে শপথ করেছিলাম মাকে আমি রাজরানীর মতো করে সাজাব। তখন আমার মা ছিল কিন্তু ক্ষমতা ছিল না। এখন আমার ক্ষমতা আছে কিন্তু মা নেই। যে মানুষটার জন্য আমার মা তিলে তিলে শেষ হয়ে গেল, সেই মানুষকে কিভাবে ভালোবাসব বলেন স্যার? আমার মা অনেক ভালো মানুষ ছিলেন। বাবা তার দ্বিতীয় বিয়ের কয়েক বছর পর ফিরে আসেন। মাকে বলেন মায়ের মতো করে কেউ তাকে ভালোবাসতে পারবে না। বাবার কান্নায় মায়ের নরম মন গলে গিয়েছিল। মা বাবাকে ক্ষমা করে দেয়, কিন্তু আমি মানুষটাকে ক্ষমা করতে পারিনি। সেদিন মায়ের ওপরে ভীষণ অভিমান হয়েছিল। পকেটে 1400 টাকা নিয়ে গৃহে ত্যাগ করেছিলাম। শহরে আসি কাজ করি। তখন আমি নতুন কলেজে উঠেছি। দীর্ঘ 3 মাস বাসায় যোগাযোগ রাখিনি। বাবা আমাকে অনেক মানানোর চেষ্টা করেছিল, কিন্তু ঘৃণা নামক জিনিস আমার বাবার প্রতি এসে গিয়েছিল। তারপর একদিন যোগাযোগ করলাম। মা আমাকে প্রতি মাসে পড়াশোনার খবর পাঠানো শুরু করল। জীবনটা স্বাভাবিক হতে শুরু করেছিল। আমি খুব আনন্দ নিয়ে বাসায় ফিরছিলাম। আমি বাসায় ফিরে আমার মায়ের জীবিত মুখটা দেখতে পারিনি স্যার। বাবা নামক মানুষ তার ওপরে যতটুকু ভালোবাসা এসেছিল, সেদিনের পর সেটুকুও মুছে গেল। আমার মনে হলো মায়ের মৃত্যুর জন্য সে দায়ী।
সে তিলে তিলে আমার মাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। কিন্তু আমার ধারণাটা ভুল ছিল, তাই না বলেন স্যার? আমি কোনোভাবেই সন্তান হবার যোগ্যতা রাখি না। না পারলাম মায়ের স্বপ্ন পূর্ণ করতে, আর না পারলাম বাবার সাথে স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে। আপনিই বলুন স্যার, আপনি আমার জায়গায় থাকলে কি করতেন? যে বয়সে এসে আমার বাবার ভালোবাসা পাবার কথা ছিল, সে বয়সে এসে বাবার ভালোবাসা কি তা কেমন হয়? সেটাই আমি জানতাম না। তিনি ঠিকই তার ভুল বুঝতে পেরে আমাকে আগলে রাখার চেষ্টা করছে। তাহলে আমি কেন তার সাথে মানিয়ে নিতে পারলাম না? তোমাকে কিছু কথা বলি তাইয়ান। আমরা হচ্ছে মানুষ, আর প্রতিটি মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। চলার পথে আমরা না চাইতেও ভুল করে বসি। তোমার বাবাও একটা ভুল করে ফেলছে। ভুল বললে ভুল হবে, জঘন্যতম অপরাধ করেছে। একজন অপরাধী যখন অপরাধ করার পর অনুতপ্ত হয়, তখন তাকে ক্ষমা করে দেওয়া উচিত। ক্ষমা হচ্ছে মানুষের মহৎ গুণ। যে ক্ষমা করতে জানে সে অনেক সুখে থাকে জানো। ক্ষমা করার মধ্যেও আলাদা একটা শান্তি আছে, যা রাগ আর ঘৃণার মধ্যে নেই। রাগ আর ঘৃণা মানুষের মস্তিষ্কে বিকৃত করে দেয়, একটা সুস্থ মানুষকে অসুস্থ করে তোলে, ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তোমার দোষ আমি দিব না তাইয়ান। তোমার হৃদয়ের ব্যথাটা আংশিক হলেও অনুভব করতে পারছি। আমাদের জীবনটা অনেক ছোট তাইয়ান। তুমি চাইলে কয়টা দিন তোমার বাবা মায়ের সাথে সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে পারতে। কিন্তু তুমি জীবনটাকে উপভোগ করতে ব্যর্থ হয়েছ। আমি যদি আগে জানতাম তোমার বাবা বেঁচে ছিল, তাহলে অবশ্যই আমার কাছে নিয়ে এসে রাখতাম। যে মানুষটা প্রতি মাসে তোমাকে দেখতে আসত, তিনিই তোমার বাবা? আর এতদিন যে টাকাগুলো তুমি পাঠাতে, সেগুলো তোমার বাবার কাছে? জি স্যার, বাবা অনেক অসুস্থ ছিল। প্রতিদিন অনেক টাকার ঔষধ লাগত। আমি সেগুলো বাবার চিকিৎসার জন্য পাঠাতাম। আমাদের এলাকার একজনকে বাবার দেখাশোনার জন্যও রেখেছিলাম। তোমার বাবা জানতো তুমি টাকা পাঠাতে? জানতো স্যার। তিনজন মানুষ তিনজনকে এতটা ভালোবাসলে অথচ প্রকাশ করতে ব্যর্থ হলে তাইয়ান, তোমাদের জেদের কাছে হেরে গেল ভালোবাসা। তা কি ঠিক করলে বাবাকে দেখতে যাবে না? যাব না স্যার। কেন? না সে বাবার মতো বাবা হতে পেরেছে, আর না আমি সন্তানের মতো সন্তান হতে পেরেছি। আমাদের জীবনের ছন্দ বহু আগেই হারিয়ে গিয়েছে। আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। এই যে এখানে এসে বসেছিলে, কাছেই তো ছিলাম স্যার। যার তৈরি হয়ে নাও। আপনাকে ছেড়ে কোথাও যাব না। বেশ, তবে আমিও যাব তোমার সাথে, চলো। আজকে আপনার জীবনের একটা বিশেষ দিন স্যার। আমার মতো নিকৃষ্ট মানুষের জন্য এত সুন্দর মুহূর্ত নষ্ট করবেন না। কিছু সময় জীবনে বারবার আসে না। আমি আর মেহবিন বেঁচে থাকলে এমন হাজারটা মুহূর্ত কাটাতে পারব। কিন্তু তোমার বাবা পরপারে গমন করেছে। আজকের পর তুমি চাইলেও আর তোমার বাবাকে দেখতে পারবে না। আমি থাকতে তোমাকে এই আক্ষেপ নিয়ে বাঁচতে দিব না। তুমি তৈরি হয়ে না, আমি গাড়ি বের করতে বলছি। আমি কোথাও যাব না স্যার। তোমার থেকে অনুমতি চাইছি না তাইয়ান। এখন গেলে কখন ফিরব? তোমার বাবা কখন মারা গিয়েছে? আপনাদের বিদায়ের সময় ফোন দিয়ে জানিয়েছে বাবা আর নেই। তাহলে কাল সকালে আসব। আপনি আজ আমার সাথে গেলে আমার নিজেকে অপরাধী মনে হবে। তাইয়ানের আরও কিছু বলার ছিল, কিন্তু কথাগুলো কণ্ঠনালীতে এসে আটকে গেল। মুনতাসিমের রাগান্বিত দৃষ্টি উপেক্ষা করার ক্ষমতা তার নেই। মুনতাসিম মেহবিন আর রিয়াদ চৌধুরীকে জানিয়ে তাইয়ানকে নিয়ে চলে গেল। মেহবিনকে মুনতাসিমের কক্ষে রেখে গেল শেহনাজ। সবকিছু দেখিয়ে ফ্রেশ হয়ে নিতে বলল। তাইয়ানের বাবার জন্য ভীষণ খারাপ লাগছে মেহবিনের। তাইয়ান বড় ভাইয়ের মতো সবসময় মেহবিনকে সাপোর্ট করে গিয়েছে। অদ্ভুতভাবে তাইয়ানের জন্য মনের গহীনে সফট কর্নার কাজ করছে। মেহবিন পুরো কক্ষে চোখ বুলিয়ে নিল। সমস্ত কক্ষ জুড়ে ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে।
গোলাপ আর রজনীগন্ধার সুবাস মস্তিষ্ককে মাতাল করে তুলছে। মেহেভি নাস্তরণের কাছে গিয়ে কিছুক্ষণ ফুলের সুবাস নিল। অতঃপর ব্যাগ থেকে বস্ত্র বের করে ফ্রেশ হতে চলে গেল। চলবে ইনশাআল্লাহ,